সালামু আলাইকুম। আমি ডাক্তার সুজাউদ্দিন চৌধুরী, আপনাদের সাথে আজকে জেনেসিস মিড টার্মের পক্ষ থেকে এক্সক্লুসিভ সেশন অন এক্সরে নিয়ে এসেছি। তো আমরা জানি আমাদের এফসিপিএস মিড টার্মটা এখন আজকে অনেক বছর ধরে অনেক টাফ একটা এক্সাম হয়ে যাচ্ছে, এবং আমরা গ্র্যাজুয়ালি এমন একটা সিচুয়েশনের দিকে যাচ্ছি যেখানের মধ্যে আমাদের এই এক্সামগুলা প্রতিদিন কঠিন থেকে কঠিন হচ্ছে। এখন আমাদের এই এক্সরে সময় সবসময় যেটা চিন্তা করতে হয়, দ্যাট আমরা যদি চিন্তা করি মিড টার্মের কথা যদি চিন্তা করি, সেক্ষেত্রে আমাদের দুইটা পোর্শন থাকে। একটা হচ্ছে রিটেন, যেখানে আমাদের এসবি এন্ড এসিকিউ থাকে, আরেকটা হচ্ছে আমাদের অসপি এন্ড অসকি। এই অসপির মধ্যে যে 10টা স্টেশন থাকে, সেখানে আমাদের দুইটা এক্সরে টিপিক্যালি অলওয়েজ প্রতিটা সেশনেই থাকে। ইভেন একটা সেশনে এমনও ছিল যেখানে আমাদের 5 মিনিটের মধ্যে 5টা এক্সরে আমাদেরকে আইডেন্টিফিকেশন করতে দেওয়া হয়েছে। কারণ এই মুহূর্তে যদি আমরা সেক্ষেত্রে চিন্তা করি, সেক্ষেত্রে আমাদের এই এক্সরেটা অ্যাটলিস্ট 10 নাম্বার ক্যারি করে আমাদের অসপি অ্যান্ড অসকিতে। তো আমরা গতবারে যদি আমরা এক্সামের রেজাল্টটা দেখি, সেখানে আমাদের ইন টোটাল যারা এক্সাম দিয়েছে তার মধ্যে শুধুমাত্র 25% পাশ করেছে। তো সে কারণে বোঝা যাচ্ছে এই এক্সরে জিনিস যেটা আছে, এই এক্সরে জিনিসটা আমাদের জন্য খুবই টাফ হতে যাচ্ছে। এবং আমরা গ্র্যাজুয়ালি যে জিনিসটা করব, আমরা আজকে এক্সরেটাকে পড়বো। এখন আমাদের অনলাইনে বলেন, আমাদের বড় বড় স্যাররা বলেন, অনেকগুলো এক্সরে ক্লাসগুলো আমরা অ্যাভেলেবেল পাই, বাট কোনোটাই আমাদের এক্সাম ওরিয়েন্টেড না। দ্যাট মিনস আমাদের মিড টার্ম এক্সাম ওরিয়েন্টেড না। তো আমরা আজকে একটা শর্ট সেশন নিচ্ছি। এই সেশনের ক্লাসটা আমি গত কয়েক সেশন ধরেই প্রায় 3 বছর থেকে 4 বছর ধরে আমি এক্সেল ক্লাসটা আমাদের মিড টার্মে নিয়ে আসছি। তো আমাদের ওই ক্লাসটা অনেক বড় ক্লাস, আমরা তো অত বড় একটা এই অনলাইন সেশনে তো আমাদের অ্যাকচুয়ালি অত বড় করে ক্লাস নেওয়ার সুযোগটা নাই। আমি জাস্ট কিছু ডেমো দেখিয়ে দিব আপনাদেরকে কিভাবে আমরা এক্সরেটা অ্যাপ্রোচ করতে পারি। এই জিনিসগুলো আপনারা দেখলে, আপনারা যারা সামনে এক্সাম দিবেন, এখনো এক্সামের জন্য প্রিপারেশন নেওয়া শুরু করেননি, কিংবা এক্সাম দেরি আছে, অথবা যাদের খুব রিসেন্টলি এক্সাম, তাদের জন্য আশা করি যথেষ্ট পরিমাণ হেল্প হবে। তো আমরা সবসময় যদি চিন্তা করি, আমাদের এক্সরে, শুধুমাত্র এক্সরে বললে আমাদের মাথায় আসে চেস্ট এক্সরে কথা। বাট আমাদের এই এক্সামের জন্য যদি আমরা চিন্তা করি, আমাদের এখানের মধ্যে একটা এক্সরে আসে ইউজুয়ালি চেস্ট এক্সরে, আর একটা এক্সরে যেটা আসে সেটা হচ্ছে নন চেস্ট এক্সরে। মানে একটা পালমোনারি এক্সরে আসে, আর একটা হচ্ছে নন পালমোনারি এক্সরে আসে। সো আজকের সেশনে আমরা সবগুলো থেকে একটু একটু করে দেখবো। চ্যাপ্টার লাস্টে গিয়ে আমরা দেখবো আমাদের এখানে যারা যারা এক্সরে ক্লাস করতে আসি, আমরা এফসিপিএস মিড টার্মের জন্য যারা অসপি ক্লাস করতে আসি, তাদের জন্য আমরা কিভাবে ক্লাস নেই, and এই ক্লাসটা কিভাবে আমাদের ফিউচারে আমাদের মিড টার্ম এক্সামের জন্য আমাদের হেল্প করে। তো আমরা যদি গ্র্যাজুয়ালি চলে আসি, তাহলে আমরা সবার প্রথমে দেখবো হচ্ছে একটা চেস্ট এক্সরে। এই চেস্ট এক্সরে দেখার জন্য আমাদের সর্বপ্রথম যেই জিনিসটা মাথায় রাখতে হবে, আমরা এই চেস্ট এক্সরেটা কিভাবে আমরা আইডেন্টিফিকেশন করব একটা এক্সাম হলে। আমরা সবাই জানি, ছোটকাল থেকে পড়ে আসতেছি, এই জায়গাগুলোতে বলার জায়গা খুবই কম। আমরা ছোটকাল থেকে কিভাবে বলে আসি, দিস ইজ এ চেস্ট এক্সরে, এপি ভিউ অথবা পিএ ভিউ শোয়িং আপার পার্ট অফ দ্য অ্যাবডোমেন, লোয়ার পার্ট অফ দ্য নেক অ্যান্ড হোল লাং ফিল্ড। এভাবে করে বলে আসি, তারপরে আমরা বলে আসি কি কি স্ট্রাকচার দেখা যাচ্ছে এইভাবে। কিন্তু আমাদের যখন আমাদের এক্সাম যখন দিতে যাব আমরা মিড টার্মে, এই ক্ষেত্রে আমাদের এই টাইপের ডেসক্রিপটিভ ওয়াইজ আমাদের ফাইন্ডিং গুলা বলা হয় না। আমাদের থেকে যেটা জিজ্ঞেস করা হয় সেটা হচ্ছে, হোয়াট আর দ্য রেডিওলজিক্যাল ফাইন্ডিংস ইউ ক্যান ফাইন্ড ইন এন এক্সরে। তাইলে আমাদের থেকে সবার প্রথমে রেডিওলজিক্যাল ফাইন্ডিং গুলো আইডেন্টিফাই করতে হবে। এখন এটা আমি আগে থেকেই বলে দিচ্ছি, এটা একটা নর্মাল চেস্ট এক্সরে। আপনার স্ক্রিনে যেটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে একটা নর্মাল চেস্ট এক্সরে। এখন যখনই আমরা একটা নর্মাল চেস্ট এক্সরে নিয়ে কথা বলা শুরু করব, তখনই এই নর্মাল চেস্ট এক্সরে কি এক্স্যাক্টলি এক মানে নর্মাল নাকি, এটা কিভাবে আমরা ডায়াগনোসিস করব সেটা আমাদের জানতে হবে। অনেক সময় দেখা যাবে এক্স রে ম্যাল পজিশনের জন্য আমাদের একটা নর্মাল চেস্ট এক্সরেটাকেও আমাদের অ্যাবনর্মাল লাগে। আমাদের বাইরের কান্ট্রির মতো তো আমাদের ওরকম সবসময় ফ্যাসিলিটি নেই। ইভেন আমরা ওয়ার্ডেও দেখি অনেক সময় পেশেন্টরা রেগুলার পজিশন মেনটেন করতে পারে না। সেই কারণে অনেক সময় এক্স রেতে যেই ফাইন্ডিং নাই, আমরা সেই ফাইন্ডিং দেখা শুরু করি। তো আমরা এখন যে পড়াটা শুরু করব, এই পড়াটা হবে শুধুমাত্র আমরা একটা চেস্ট এক্সরে দেখে আমি পরীক্ষার হলের জন্য আমি কি কি পয়েন্ট আমার থেকে আইডেন্টিফাই করতে হবে। সবার প্রথমে এটা আমরা চেক লিস্ট হিসাবে, আমরা এখানে যারা যখন আমরা ক্লাস নেই তখন এখানে যতজন আসে, আমি চেষ্টা করি সবার সাথে আমরা কমিউনিকেট করে আমরা একসাথে বলা শুরু করব, এবং সবাই পারবো। অনলাইন সেশনে যেহেতু আছেন, ভাই আপনারা যে কেউ একজন মোস্ট প্রবাবলি ওই জুমে মার্ক করতেছেন, একটু কাইন্ডলি মার্কটা রিমুভ করবেন। ইয়েলো কালার একটা মার্ক দিয়েছেন আপনি, মার্কটা কাইন্ডলি একটু রিমুভ করবেন। তো আমরা একটু মানে সামনে আগাই। এই জিনিসটা পড়ার জন্য একটা নর্মাল এক্সরে কি নর্মাল নাকি সেটা আমরা কিভাবে বুঝবো? সবসময় মনে রাখতে হবে আমাদের 4টা জিনিস দেখতে হয়। এটা হচ্ছে আমি বাইরের কথা বলতেছি, আমাদের এক্সরের জন্য মানে এক্সামের জন্য ইম্পর্টেন্ট খুবই কম। ভাই আপনারা যিনি
অনলাইনে একজন ভাইয়ের জুমের মধ্যে ওই ইয়েলো দাগ যিনি দিয়েছেন, একটু কাইন্ডলি ওটাকে একটু রিমুভ করে দিবেন। আচ্ছা, আমরা আসি। আমরা সবার প্রথমে যেটা বলে, যে কোনো এক্সরে দেখার সময়, আমার থেকে চেস্ট এক্সরে দেখার সময় আমার থেকে রাইপ দেখতে হয়। কি দেখতে হয়? রাইপ, RIPE। কেন দেখতে হবে এই জিনিসটা? রাইট জিনিসটা মানে হচ্ছে আর ফর রোটেশন। পেশেন্টের কি রোটেশনাল অ্যাবনর্মালিটি আছে নাকি, পেশেন্ট কি পাশ ফিরে দাঁড়াইছে নাকি, পেশেন্ট কি এক পেশে হয়ে আমাদের এক্সরেটা করা হয়েছে নাকি। তাহলে এই রাইট বোঝার জন্য আমরা কি করি? আমরা এক্সরেটাকে এরকম, ধরেন আমরা মিড লাইনে একটা ভাগ করব, এই মিড লাইন থেকে আমার এই যে ক্লাভিকলের মিডিয়াল এন্ডটা কি ইকুয়াল ডিস্টেন্সে আছে নাকি, এই জিনিসটা আমরা দেখব। এটা যদি দেখি আমাদের সমান আছে, তাহলে আমরা চিন্তা করি একই সাথে এই যে স্পাইনাস প্রসেস যেটা দেখতেছি, এই যে ড্রপলেট টিয়ার ড্রপের যেটা দেখতেছি, এগুলো আমরা দেখব ভার্টিক্যাল আছে নাকি। এটা যদি একদম ভার্টিক্যাল থাকে, তাহলে সেই ক্ষেত্রে আমরা চিন্তা করে নিব এই এক্সরেটার কোনো রোটেশনাল অ্যাবনর্মালিটি নাই। এই এক্সরেটার কি নাই? আমাদের কোনো রোটেশনাল অ্যাবনর্মালিটি নাই। তাহলে প্রথম জিনিস আমরা যেটা আইডেন্টিফাই করলাম সেটা হচ্ছে রোটেশন। সেকেন্ড জিনিস আমরা যেটা আইডেন্টিফাই করব, এই জিনিসটা রাইপের রাইপের আমরা সেকেন্ড জিনিস যেটা আইডেন্টিফাই করব সেটা হচ্ছে আই। আই ফর হচ্ছে ইন্সপিরেটরি ফিল্ম নাকি। অবশ্যই আমরা চেষ্টা করি একটা ডিপ ইন্সপিরেশন যখন নিবে, আমরা ওই ফিল্ডটাকে আমরা চেষ্টা করবো। এই ডিপ ইন্সপিরেটরি ফিল্ম নাকি, এটা আমরা কিভাবে বুঝবো? আমরা 5 থেকে 6টা অ্যান্টেরিয়র রিব দেখব, অথবা 7 থেকে 8টা পোস্টেরিয়র রিব দেখব। তাহলে আমরা রিব কাউন্টিং কিভাবে করব? এই যে এইটা হচ্ছে আমাদের ফার্স্ট রিব, ঠিক আছে। এরপরে এটা হচ্ছে আমাদের সেকেন্ড রিপ। এরপরে হচ্ছে আমরা যদি দেখি এই এই জিনিসটা হচ্ছে আমাদের থার্ড রিপ, ঠিক আছে। আমরা এই যে দেখা গেছে এই জিনিসটা হচ্ছে আমাদের ফোর্থ রিপ। এভাবে করে আমরা গ্র্যাজুয়ালি আমরা এই রিপ মার্জিন গুলা দেখতে পারি। এটা দেখে আমরা কি আইডেন্টিফাই করলাম? এই যে এই জিনিসগুলো হচ্ছে আমাদের যেখান থেকে শুরু করছি, এটা হচ্ছে আমাদের পোস্টেরিয়র এন্ড। তো আমরা 1 2 3 4 5 6 7 8 9 10, তার মানে এটা একটা ভালো এক্সরে ডিপ ইন্সপিরেশনের সময় আমার এক্সরেটা তোলা হয়েছে। তাইলে আমরা এই ইন্সপিরেশনটা দেখলাম। তারপর আমরা কি দেখব? তারপরে আমরা দেখবো হচ্ছে রাইপের মধ্যে রোটেশন গেল, ইন্সপিরেশন গেল। পি পি ফর যেটা দেখবো সেটা হচ্ছে আমরা দেখবো হচ্ছে প্রজেকশন। কি পি ফর দেখবো হচ্ছে আমরা প্রজেকশন, দ্যাট আমরা যে এই এক্সরেটাকে দেখতেছি, এই এক্সরেটাকে অ্যাকচুয়ালি কন্ট্রাস্টটা ভালো হয়েছে নাকি। ধরেন আমার এক্সরে আমি বিমটাতে অনেক বেশি রেডিয়েশন দিলাম, তাইলে এই কালোগুলা আরো বেশি ডিপ কালো লাগবে, আমরা নিউমোথোরাক্সের মতো দেখবো। আবার যদি দেখি আমি এক্সপোজার কম দিচ্ছি, তাহলে সেটা কিরকম দেখবো? আমি হোয়াইটিশ দেখবো। তাইলে আমরা কনসলিডেশন চিন্তা করে নিতে পারবো। এটা কনফার্ম করার দুইটা উপায় আছে। প্রথম উপায়, এই যে আমরা স্পাইনাস প্রসেসটা দেখতেছি, এটা অ্যাডিকুয়েটলি জাস্ট ভিজিবল হবে, ভিজিবল লাইক এ টিয়ার ড্রপ। এটা হচ্ছে একটা উপায়। আর দ্বিতীয় উপায় যেটা আছে, সেই দ্বিতীয় উপায়টা হচ্ছে কি আমাদের, আমরা দেখব এই যে এটা হচ্ছে আমাদের কার্ডিয়াক শ্যাডো। এই কার্ডিয়াক শ্যাডোর পিছনে আমাদের ভার্টেব্রাল বডিগুলা কি অ্যাডিকুয়েটলি সুন্দর করে দেখা যাইতেছে নাকি। যদি দেখা যায়, দ্যাট ইন্ডিকেটস দ্যাট এই পেশেন্টটার হচ্ছে আমাদের অ্যাপ্রোপ্রিয়েট প্রজেকশন হয়েছে। এর পরবর্তীতে আমরা যদি আসি, তাহলে আমাদের লাস্ট জিনিস কি ছিল রাইপের মধ্যে? RIPE, ই ফর এভরিথিং এলস। এভরিথিং এলস এর মধ্যে আমরা কি দেখবো? আমরা ওই ই ফর এক্সপোজার দেখলাম, পি ফর প্রজেকশন দেখলাম। এই এক্সপোজার বলতে আমরা সেম এই জিনিসটাকেই বুঝাইছি, ঠিক আছে। আপনারা যদি অনলাইনে কোনো যদি প্রশ্ন থাকে, তাহলে সেম কথাটা বলতে পারেন আমাদের। আমরা যখনই রোটেশনাল অ্যাবনর্মালিটি, ইন্সপিরেটরি ফেজ, প্রজেকশন অ্যান্ড এক্সপোজার, এই 4টা জিনিসই দেখে ফেলছি, তখন আমাদের মোটামুটি এই জায়গা থেকে ডিল করা শেষ। তাহলে আমরা এটা কনফার্ম করলাম, এটা একটা অ্যাপ্রোপ্রিয়েট চেস্ট এক্সরে। এবার আমরা কিভাবে এই এক্সরে থেকে আমরা ফার্দার যাব? অনলাইনে নিসান ভাই আছেন মনে হয়, উনি এই দাগটা দিয়েছেন, একটু কাইন্ডলি ওটা একটু রিমুভ করে দিবেন, ইয়েলো কালারের দাগটা, ঠিক আছে। আচ্ছা, আমরা আসি। আমরা এখন আমার যেটা অ্যাপ্রোচ ছিল ছোটকাল থেকে, সেটা হচ্ছে আমি সেন্টার টু পেরিফেরি আমি সবসময় এক্সরে গুলা দেখবো, সেন্টার টু পেরিফেরি দেখবো। তাহলে সবার প্রথমে আমি যেটা শুরু করতাম সেটা হচ্ছে, আচ্ছা আপনারা সবসময় মনে রাখবেন, এই রাইট যেটা বলছি, এটার আমার মানে এক্সরে ওয়াইজ, এক্সাম ওয়াইজ কোনো ইম্পর্টেন্স নাই। বাট এখন আমরা যে কথাগুলো বলবো, এগুলো সবগুলাই আমার এক্সামের জন্য ইম্পর্টেন্ট। তাহলে সবার প্রথমে আমি এদিকে চার্ট করব, এক পাশে চার্ট করব কি কি দেখতেছি, আর হচ্ছে আমরা এখান দিয়ে কন্টিনিউ করব। তাহলে সবার প্রথমে আমি দেখার সময় আমি দেখবো হচ্ছে আমার ট্রাকিয়াটা।
সবার প্রথম পয়েন্ট যেটা দেখবো সেটা হচ্ছে আমি ট্রাকিয়াটা দেখবো। ট্রাকিয়া দেখবো, ট্রাকিয়া শুড বি সেন্ট্রাল ইন পজিশন। এটা সেন্ট্রাল ইন পজিশন কার সাথে করেসপন্ড করবে? এই যে আমাদের স্পাইনাস প্রসেস বরাবর যদি থাকে তাহলে ইউজুয়ালি ট্রাকিয়া সেন্ট্রাল ইন পজিশন। এর পরবর্তীতে যেটা দেখবো সেটা হচ্ছে আমি এখান দিয়ে ডিভাইডেশনটা দেখবো। এই ডিভাইডেশনটার নাম হচ্ছে ট্রাকিয়ার পরবর্তীতে ট্রাকিয়ার সাথে আমরা কাকে দেখবো? ক্যারিনাটা দেখবো। এই ক্যারিনাটা দেখে আমরা কি ইন্ডিকেট করবো? এই ক্যারিনাটা অনেক সময় এরকম ওয়াইডেনিং হয়ে যায়। এরকম যদি ওয়াইডেনিং হয়ে যায় তাহলে এটা ইন্ডিকেট করা হচ্ছে আমার অ্যাট্রিয়াল হাইপারট্রফি। এটা ইন্ডিকেট করা হচ্ছে আমার অ্যাট্রিয়াল হাইপারট্রফি। গেলাম আমি, এরপর আসি এই দুইটা জিনিস যাওয়ার পর আমরা যেটা দেখবো সবার প্রথমে আমরা হচ্ছে ট্রাকিয়া অ্যান্ড ক্যারিনাটা দেখে ফেলছি, এয়ারওয়েটা। তারপরে দেখবো হচ্ছে আমরা এই জোনটা, এই জোনটাকে বলা হচ্ছে আমার হাইলাম। এই জোনটাকে বলা হচ্ছে আমার হাইলাম। খুবই ইম্পর্টেন্ট ফর এক্সামিনেশন, খুবই ইম্পর্টেন্ট ফর এক্সামিনেশন ট্রাকিয়া। কেন? ট্রাকিয়া যদি সবার প্রথমে ট্রাকিয়া ধরেন আমার রাইট সাইডে ট্রাকিয়াটা শিফটেড হয়ে গেছে, তাহলে ট্রাকিয়া শিফটেড কেন হয়েছে এটার আনসার আমাকে দিতে হবে। ট্রাকিয়া শিফটেড দুই কারণে হইতে পারে। আইদার এ পাশ থেকে কেউ টেনে ধরছে, অ্যাজ ইন কোল্যাপস, অথবা হচ্ছে ওই পাশ থেকে কেউ ধাক্কা দিছে, তার মানে পুশ ইফেক্ট। পুশ ইফেক্ট হবে কি জন্য? আইদার ইফিউশন অথবা নিউমোথোরাক্সের জন্য। তাইলে আমার এই জিনিসগুলো মাথায় রাখতে হবে। এটা গেল হচ্ছে আমার পুশ ডাউন ইফেক্ট। এরপর হচ্ছে আমি যখন হাইলামে আসছি, হাইলামের জন্য ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে আমার কি? হাইলার লিম্ফ্যাডেনোপ্যাথি। আমার সবচাইতে ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে হাইলার লিম্ফ্যাডেনোপ্যাথি। এই হাইলার লিম্ফ্যাডেনোপ্যাথি দিয়ে আমাদের কোয়েশ্চেন অনেক প্রিডমিনেন্ট কোয়েশ্চেন আসে। যেমন হচ্ছে ইউনিল্যাটারাল হাইপার, ইউনিল্যাটারালের কারণ কি, আর হচ্ছে বাইল্যাটারালের কারণ কি। এই জিনিসগুলো আমাদের পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। সেই কারণে আমাদের কি, এই যে এখানে টিস্যুগুলো দেখতেছি আমরা এই বরাবর, এটা হচ্ছে হাইলাম গুলা নর্মাল আছে। কিন্তু যখনই আমরা চিন্তা করব এই জায়গাটাতে ওই জিনিসগুলো থাকবে না, তখন সেটাই হয়ে যাবে হাইলার লিম্ফ্যাডেনোপ্যাথি। তাহলে আমরা একটু এই জিনিসগুলো আবার মুছে দিলাম। অনলাইনে যারা আছেন একটু কাইন্ডলি রেসপন্স করলে ভালো হয়, নাহলে আমি কথা শোনা যাচ্ছে নাকি সেটা বুঝতে পারছি না। আসি, আমরা সেকেন্ড স্টেপে দেখলাম হচ্ছে হাইলাম। হাইলামের পরবর্তীতে আমরা কি দেখবো? হাইলামের পরবর্তীতে দেখবো আমরা কার্ডিয়াক শ্যাডো। হাইলামের পরবর্তীতে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে কার্ডিয়াক শ্যাডো। কার্ডিয়াক শ্যাডো সবসময় মনে রাখবেন, এটা হচ্ছে আমাদের কার্ডিয়াক শ্যাডো। ঠিক আছে? এখন কার্ডিয়াক শ্যাডোর সাথে আরো সাথে কি দেখা যায়? এই যে এই বরাবর থাকে হচ্ছে এসবিসি ওপেনিং, তার মানে কি সুপেরিয়র ভেনা কাভাল ওপেনিং। এই বরাবর যেটা একটু করে গ্যাপ আছে এই বরাবর থাকে হচ্ছে কি আইভিসি, মানে হচ্ছে কি ইনফেরিয়র ভেনা কাভার ওপেনিং। এরপরে আমরা এই যে এই জিনিসটা দেখতেছি, এই জিনিসটার নাম হচ্ছে অ্যাওর্টিক নাকেল। এটা ইম্পর্টেন্ট কেন? এই অ্যাওর্টিক নাকেলটা আমার ইম্পর্টেন্ট হয়ে যায় যখন আমার এই জায়গায় কোআর্কটেশন অফ অ্যাওর্টা থাকে, কোআর্কটেশন অফ অ্যাওর্টা থাকে, কোয়ার্কটেশন অফ অ্যাওর্টা থাকে। তারপরে যে জিনিসটা, তারপরে যে কার্ভেচারটা আছে, এই কার্ভেচারটা ইন্ডিকেট করে হচ্ছে আমার পালমোনারি কোনাস। এই পালমোনারি কোনাসটা ইম্পর্টেন্ট কেন? পালমোনারি হাইপারটেনশনের জন্য। দেন আমার যেটা অল্প একটু জায়গা আছে এটা হচ্ছে কি লেফট অ্যাট্রিয়াম অথবা লেফট অ্যাট্রিয়াল অ্যাপেন্ডেজ। এটা বাড়তি থাকে হচ্ছে অনেক সময় লেফট অ্যাট্রিয়াল হাইপারট্রফিতে, যেটা একটু আগে বললাম। তো এই অ্যাপেন্ডেজটা যদি বাড়তি থাকে আর ট্রাকিয়াটা যদি এরকম যদি স্ট্রেটেনিং হয়ে যায়, তখন এটাকে ইন্ডিকেট করে লেফট অ্যাট্রিয়াল হাইপারট্রফি। ইউজুয়ালি আমাদের যদি কার্ডিয়াক এক্সরে যদি আমাদেরকে দেয়, তখন লেফট অ্যাট্রিয়াল হাইপারট্রফি দিয়ে দুইটা ডিজিজের জন্য দিবে। একটা হচ্ছে মাইট্রাল স্টেনোসিস অথবা মাইট্রাল রিগার্জিটেশন, মাইট্রাল ভালভুলার ডিজিজ মেইনলি, অথবা হচ্ছে এএসডি। এরকম কিন্তু কোয়েশ্চেন আমাদের আসে। এটা ছাড়া এই যে এই পোর্শনটা যেটা দেখতেছি আমরা এই ওয়ালটা, এটা পুরাটাই ডেভেলপড বাই রাইট অ্যাট্রিয়াম। তারপরে আমাদের এই যে নিচের এই জায়গাটা, এটা পুরাটা ডেভেলপড বাই হচ্ছে রাইট ভেন্ট্রিকল, আর এই জায়গাটা হচ্ছে আমাদের লেফট ভেন্ট্রিকল। তাইলে আমরা একটা আরেকটা জিনিস এক্সট্রা জিনিস শিখে রাখি আমরা কার্ডিয়াক এক্সের জন্য। এই যে আমরা যেটা দেখতেছি, এই যে কোস্টোফেনিক কার্ডিওফেনিক অ্যাঙ্গেলটা দেখতেছি, এটা হচ্ছে একটা সূক্ষ্ম কোণে আছে অথবা অ্যাকিউট অ্যাঙ্গেল আছে। যদি লেফট ভেন্ট্রিকুলার হাইপারট্রফি হয় তখন এটা এরকম হয়ে যাবে, মানে এই হার্টের শ্যাডোটা এরকম করে আসবে। তাইলে এটা ইউজুয়ালি হয়ে যাচ্ছে কি, এখানে যেটা অ্যাকিউট অ্যাঙ্গেল ছিল এরকম, এখানে সেটা হয়ে গেছে অবটিউজ অ্যাঙ্গেল বা স্থূলকোণ। এটা যদি হয়, যদি কার্ডিয়াক শ্যাডোটা আমার লাং শ্যাডোকে যদি একটা
অবটিউজ অ্যাঙ্গেলে যদি কাট ডাউন করে তাহলে এটা ইন্ডিকেট করে লেফট ভেন্ট্রিকুলার হাইপারট্রফি। আর যদি এটা এরকম অ্যাকিউট অ্যাঙ্গেলেই থাকে কিন্তু পেশেন্টের কার্ডিওমেগালি থাকে বাট অ্যাকিউট অ্যাঙ্গেল, তাইলে এটা ইন্ডিকেট করবে হচ্ছে আমার রাইট ভেন্ট্রিকুলার হাইপারট্রফি। তাহলে আমার থেকে বুঝতে হবে কার্ডিওমেগালি জিনিসটা কি। কার্ডিওমেগালি জিনিসটা আমরা ছোটকাল থেকে পড়ে আসতেছি কি, আমাদের ম্যাক্সিমাম ট্রান্সভার্স ডায়ামিটার অফ হার্ট মোর দেন 50% অফ দ্য ইন্টারনাল থোরাসিক ডায়ামিটার। তার মানে এইখান থেকে আমার এই কার্ডিয়াক ডায়ামিটারটা বড় হতে হবে। এটার ক্যালকুলেশনের সময় আমরা ছোটকাল থেকেই এরকম একটা ফ্ল্যাট ক্যালকুলেশন করে ফেলি, কিন্তু এইভাবে ক্যালকুলেট করার কোনো নিয়ম নাই। নিয়ম হবে আমি এই যে মিড লাইন আছে, মিড লাইন বরাবর একটা লাইন টানবো, মিড লাইন বরাবর লাইন টেনে যেটা এখানকার সবচাইতে বড় ট্রান্সভার্স ডায়ামিটার এটা নিব, আর এখানকার লম্বা সবচাইতে বড় ট্রান্সভার্স ডায়ামিটারটা নিব। এই দুইটাকে আমরা যোগ করে যদি এই ডায়ামিটারের থেকে 50%-এর বেশি হয় তাহলে সেক্ষেত্রে আমরা চিন্তা করবো এই পেশেন্টটার কি আছে, ভেন্ট্রিকুলার হাইপারট্রফি আছে। ক্লিয়ার সবাই? যদি একটু কাইন্ডলি রেসপন্স করেন তাহলে আমি একটু আমার জন্য ইজি হয়। এই জিনিসটা গেল হচ্ছে আমাদের কার্ডিয়াক এক্স-রে এর মধ্যে মেইন পার্টটা। তো আচ্ছা, আমি একটু টাইম নিচ্ছি। আচ্ছা, আমি সবগুলো একসাথে মুছে দেই। এবার আসি হচ্ছে আমরা একটা জিনিসই শুধু আপনাদেরকে আমি বলি নাই, সেই জিনিসটা হচ্ছে এখানে আরেকটা। আমরা সবার প্রথমে পড়লাম হচ্ছে কি ট্রাকিয়া, তারপরে পড়লাম হচ্ছে কি হাইলাম, এরপরে পড়লাম হচ্ছে আমরা কার্ডিয়াক। কার্ডিয়াকের মধ্যে আমরা মোটামুটি সবই পড়ে ফেলছি, একটা ইম্পর্টেন্ট জিনিস পড়ি নেই, সেটা হচ্ছে যদি আমার থেকে ভালভ রিপ্লেসমেন্ট থাকে। ভালভ রিপ্লেসমেন্ট নিয়ে অনেক ভয় লাগে, কারণ কোনটা কোন ভালভ এটা আমাদের অবশ্যই আইডেন্টিফাই করে পড়তে হয়। আমরা যেটা বলছিলাম এটা ছিল হচ্ছে লেফট হাইলাম, এই জায়গা বরাবর হচ্ছে লেফট হাইলাম। আর এটাকে আমরা জানি হচ্ছে কোস্টোফ্রেনিক, সরি কার্ডিওফ্রেনিক অ্যাঙ্গেল। এই কার্ডিওফ্রেনিক অ্যাঙ্গেল থেকে আমরা লেফট হাইলাম বরাবর একটা লম্বা লাইন টানলে যদি এটার উপরের দিকে অথবা এটার লেফট সাইডে যে যদি ভালভটা থাকে তাহলে সেটা হচ্ছে অ্যাওর্টিক ভালভ, আর যদি রাইট সাইডে থাকে তাহলে সেটা হচ্ছে মাইট্রাল ভালভ। এই একটা জিনিস মনে রাখলে আপনার ভালভুলার হার্ট ডিজিজের আর কিছু জানতে হবে না। এবার আসি আমরা আর একটু সামনে মুভ করি। তাহলে আমরা কার্ডিয়াক এক্সরে সবগুলো আমাদের মোটামুটি পড়া শেষ। এর বাইরে আমাদের এর পরের কোয়েশ্চেনে আসতেছে হচ্ছে কি আমরা তাহলে তিনটা জিনিস দেখলাম, ট্রাকিয়া, হাইলাম, কার্ডিয়াক শ্যাডো। এটা ছাড়া এক্সট্রা কি থাকতে পারে, এইখানের মধ্যে আমার একদম হোয়াইটিশ দাগ থাকতে পারে, রেডিও। আচ্ছা সরি, মেইন কথাই বলতে ভুলে গেছি, সেটা হচ্ছে আমরা যে যে স্ট্রাকচার গুলো সাদা দেখবো এগুলো সবগুলো হচ্ছে রেডিও লুসেন্ট, আর যেসব জায়গাগুলো হচ্ছে আমরা কালো, সরি যেসব জায়গায় কালো দেখবো সেটা হচ্ছে রেডিও লুসেন্ট, আর যে সকল জায়গাগুলো আমরা সাদা দেখবো সেটা হচ্ছে রেডিও ওপেক। তো অনেক সময় হয় কি এরকম একটা রেডিও ওপেক লাইন দেখা যায় কার্ডিয়াক শ্যাডো বরাবর, ওই জিনিসটা হচ্ছে ক্যালসিফিক পেরিকার্ডাইটিস, ক্যালসিফাইড পেরিকার্ডিয়াম। এটা কেন বলতেছি ইম্পর্টেন্ট, কারণ এই টাইপের এক্সরে আমাদের ডেভিডসনের মধ্যে আসে। সো যারা এক্সাম দেওয়ার জন্য আমাদের এই ক্লাসটা করতে আসছেন তাদের জন্য এই জিনিসটা খুবই ইম্পর্টেন্ট। এটা ছাড়া যদি এই বরাবর যদি রেডিও লুসেন যদি কোনো এক্সরে যায়, রেডিও লুসেন যদি কোনো কালো লাইন যদি যায় এই বরাবর, তাইলে এটাকে বলা হয় হচ্ছে এই যে ডায়াফ্রামাটিক যে শ্যাডোটা এটা কন্টিনিউয়াস হয়ে গেছে, এটার নাম হচ্ছে কন্টিনিউয়াস ডায়াফ্রাম সাইন। এই কন্টিনিউয়াস ডায়াফ্রাম সাইনের মূল কারণ হচ্ছে নিউমোপেরিকার্ডিয়াম। এবার আমরা আরেকটু সামনে আগাই। এর পরবর্তীতে কি আমরা তাহলে তিনটা জিনিস করলাম, একটা হচ্ছে ট্রাকিয়া, হাইলাম, কার্ডিয়াক, তারপরে আমরা যেটা করব সেটা হচ্ছে আমার ডায়াফ্রাম। তাইলে ডায়াফ্রাম, এটা হচ্ছে আমার ডায়াফ্রাম। ডায়াফ্রামটা ইউজুয়ালি রাইটটা একটু লেফটের উপরে থাকে, রাইটটা একটু লেফটের উপরে থাকবে। এখন আমাদের হচ্ছে নেক্সট কারণ, সেকেন্ড কারণটা হচ্ছে কি এটার সাথে ডায়াফ্রামের সাথে আমরা তিনটা জিনিস দেখে ফেলবো। ডায়াফ্রামের সাথে দেখবো এই জায়গাটা, এই জায়গাটার নাম হচ্ছে কোস্টোফ্রেনিক অ্যাঙ্গেল, এই জায়গাটার নাম হচ্ছে কার্ডিওফ্রেনিক অ্যাঙ্গেল। সিমিলারলি দিস ইজ দ্য কার্ডিওফ্রেনিক অ্যাঙ্গেল অ্যান্ড দিস ইজ দ্য কোস্টোফ্রেনিক অ্যাঙ্গেল। এই দুইটা ছাড়া আরেকটা জিনিস দেখতে হবে, সেটা হচ্ছে এই যে এই জিনিসটা এখানের মধ্যে একটু
গ্যাস শ্যাডো আছে, রেডিওলুসেন্ট শ্যাডো আছে। এটা হচ্ছে বিলো দ্য ডায়াফ্রাম ফান্ডিক গ্যাস শ্যাডো থাকবে। এখন বিলো দ্য ডায়াফ্রাম যদি সিমিলার লাইন বরাবর এরকম যদি শ্যাডো থাকে, অথবা এরকম যদি শ্যাডো থাকে, তাহলে এটাকে বলা হয় ফ্রি গ্যাস শ্যাডো আন্ডার দ্য ডোম অফ ডায়াফ্রাম। হোয়াট ডাজ ইট ইন্ডিকেট? It indicates that the patient has perforation of hollow viscus. এবার আমরা ডায়াফ্রাম দেখলাম, সাথে হচ্ছে আমরা দেখলাম অ্যাঙ্গেল গুলা। এখন আমাদের প্রশ্ন হচ্ছে অ্যাঙ্গেল গুলা যদি অবলিটারেটেড হয় তাইলে কি? যদি শুধুমাত্র কোস্টোফেনিক অ্যাঙ্গেলটা যদি শুধুমাত্র অবলিটারেটেড হয়, দ্যাট ইন্ডিকেটস প্লুরাল ইফিউশন। তারপরে আমরা আসি, যদি এই জায়গাটা সহ যদি হয়, এই পুরাটা যদি এরকম যদি রেডিও ওপ্যাক হয়ে যায়, এই পুরো এরিয়াটা যদি আমার থেকে সাদা হয়ে যায়, তাইলে এটা পুরাটাই হচ্ছে কি মাইল্ড প্লুরাল ইফিউশন। মাইল্ড প্লুরাল ইফিউশন অ্যাকচুয়ালি এই জোনটাকে ইন্ডিকেট করে, বাট এই জায়গা বরাবর যদি আসে তাহলে সেটাও হচ্ছে আমরা কি চিন্তা করে নিব? প্লুরাল ইফিউশন চিন্তা করে, মানে মাইল্ড প্লুরাল ইফিউশন চিন্তা করে নিব। এই যখনই আমরা মাইল্ড মডারেট সিভিয়ারের কথা বলবো, তখনই আমাদের মাথায় আসতে হবে দ্যাট লাংয়ে জোন কয়টা। আমরা এটা যখন লাং ফিল্ড পর্যন্ত যাব তখন আলোচনা করব। তাইলে আমরা ইউজুয়ালি এখানে ট্রাকিয়া দেখলাম, ক্যারিনা দেখলাম, হাইলাম দেখলাম, কার্ডিয়াক দেখলাম, ডায়াফ্রাম দেখে ফেললাম। এরপরে আসবো হচ্ছে আমরা মেইনলি এই দুইটা অ্যাঙ্গেল দেখা শেষ, এবার হচ্ছে আমরা এগুলা সারাউন্ডিং আমরা লাং টিস্যুতে আসতেছি। আসি, আমরা লাং টিস্যুকে তিন ভাগে, মানে ইউজুয়ালি আমরা যদি চিন্তা করি তাহলে এই বরাবর হচ্ছে আমাদের হরিজন্টাল ফিশার থাকে, এই বরাবর হচ্ছে আমাদের হরিজন্টাল ফিশার থাকে, আর এই বরাবর থাকে হচ্ছে আমাদের, মেইনলি এভাবে করে চিন্তা করলে এই বরাবর থাকে হচ্ছে আমাদের মিডল, আর এই বরাবরটা হচ্ছে আমাদের লোয়ার লোব। এই ক্ষেত্রে চিন্তা করলে আমাদের এরকম একটা লাইন থাকে। কিন্তু এখন আমরা এই মুহূর্তে এগুলা নিয়ে পরীক্ষার হলে এইভাবে করে আমরা চিন্তা করব না। আমাদের পরীক্ষার হলের জন্য আমাদের থেকে বলতে হবে জোন ওয়াইজ। এটা বলার জন্য ইম্পর্টেন্ট যেন আমাদের কোনো আমরা ঝামেলায় না পড়ি। তাইলে মনে রাখবেন এইভাবে করে, এই উপরের জোন হচ্ছে এপিক্যাল, এই স্টার্নাল জয়েন্টের এই জায়গা পর্যন্ত চিন্তা করে নিব হচ্ছে আমরা আপার। এখানের মধ্যে এই জায়গা বরাবর 5 to 6 এর এই জায়গা যেটা আছে সেটা হচ্ছে মিড। আর যদি এই নিচের এই পুরো এরিয়াটার নাম হচ্ছে কি লোয়ার জোন। তাইলে যে কোনো প্যাথোলজি আমরা এই জায়গা বরাবর আইডেন্টিফাই করে নিব। যেমন হচ্ছে কি যদি এই বরাবর যদি একটা সাদা অথবা রেডিও ওপ্যাক শ্যাডো থাকে, তাইলে আমরা বলবো দেয়ার ইজ এ রেডিও ওপ্যাক শ্যাডো ইন দ্য রাইট আপার জোন। এইখান বরাবর ধরেন আমার থেকে এরকম একটা জিনিস আছে, তাহলে এই জায়গাটা বলে দেয়ার ইজ এ ওভাল শেপড রেডিও ওপ্যাক শ্যাডো ইন দ্য লেফট আপার টু মিড জোন। এখন এই জিনিসগুলো আমাদের থেকে পরীক্ষার হলের জন্য আমরা এই জোনগুলো খুবই ইম্পর্টেন্ট, তাই আমরা জোনগুলো নিয়ে কথা বললাম। এবার আসি হচ্ছে আমাদের কি কি এই জোনগুলোর সাথে আমাদের কি কি দেখবো। একটা লাং ফিল্ড যখন আমরা দেখব তখন আমরা কি কি দেখব? আমরা লাং ফিল্ড দেখার সময় তিনটা পয়েন্ট অবশ্যই বলতে হবে। লাং ফিল্ড দেখার সময় তিনটা পয়েন্ট অবশ্যই বলতে হবে। সেটা হচ্ছে যখনই আমরা এই লাং ফিল্ডটা দেখি তখনই আমার থেকে দুইটা ট্রান্সলুসেন্সি, এভাবে মনে রাখবেন, দেখবেন ইজি ট্রান্সলুসেন্সি। ঠিক আছে, ট্রান্সলুসেন্সি। সেকেন্ড জিনিসটা হচ্ছে যেটা বলতে হবে সেটা হচ্ছে ব্রঙ্কো ভাস্কুলার মার্জিন। ট্রান্সলুসেন্সি বলবো, ব্রঙ্কোভাস্কুলার মার্জিন বলবো, তারপরে যেটা বলতে হবে সেটা হচ্ছে লাং মার্জিন। ট্রান্সলুসেন্সি মানে কি? দেয়ার ইজ নর্মাল লাং শ্যাডো, এটা হচ্ছে আমার নর্মালি ট্রান্সলুসেন্ট। যদি কোনো জায়গায় যদি কোনো কি থাকে, ওপাসিটি থাকে, সেটার জন্য আমার থেকে ওই জায়গাটা আইডেন্টিফাই করে ট্রান্সলুসেন্সি বলতে হবে। দ্যাট এই জায়গাটা ট্রান্সলুসেন্ট শ্যাডো, রেডিও লুসেন্ট শ্যাডো, নাহলে রেডিও ওপ্যাক শ্যাডো। এটা হচ্ছে প্রথম স্টেপ। সেকেন্ড স্টেপ যদি আমরা দেখি, যদি আমরা বলি রেডিও লুসেন্ট শ্যাডো, রেডিও লুসেন্ট শ্যাডো যদি বলি, তাইলে অবশ্যই আমাদের নেক্সট বলতে হবে ওই হাইপার ট্রান্সলুসেন্ট শ্যাডো। আমরা তো নর্মালি লুসেন্সি পাচ্ছি, কিন্তু যদি লুসেন্সিটা যদি বেশি হয় সেটাকে বলি আমরা হাইপার ট্রান্সলুসেন্ট শ্যাডো। যদি হাইপার ট্রান্সলুসেন্ট শ্যাডো থাকে অবশ্যই 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 বলতে হবে আমার ব্রঙ্কোভাস্কুলার মার্জিন আছে নাকি। এই যে এখানে যেগুলো দেখতেছেন এই জিনিসগুলো হচ্ছে ব্রঙ্কোভাস্কুলার মার্জিন। এই ব্রঙ্কোভাস্কুলার মার্জিন গুলা যদি না থাকে
যদি শুধুমাত্র কালো থাকে তাইলে সেটাকে হচ্ছে আমরা কি বলবো, হাইপার ট্রান্সলুসেন্ট লাং শ্যাডো উইথ অ্যাবসেন্ট ব্রঙ্কোভাস্কুলার মার্জিন। এই অ্যাবসেন্ট ব্রঙ্কোভাস্কুলার মার্জিন যেখানে দেখবেন সেইটার আশেপাশেই দেখবেন একটা ডিপ কালোর পরে আরেকটা জায়গা থাকবে যেখানের মধ্যে আপনাদের হোয়াইটিশ ব্রঙ্কোভাস্কুলার মার্জিন সহ জায়গা থাকবে। এই দুইটার ডিফারেন্সিয়েটিং যে লাইনটা থাকবে ওই লাইনটার নামই হচ্ছে কোল্যাপসড লাং মার্জিন। ওই লাইনটার নামই হচ্ছে আমাদের কোল্যাপস লাং মার্জিন। এটা তার মানে আমরা কোথায় পাবো? নিউমোথোরাক্সে পাবো। এই জিনিসটাই মনে রাখতে হবে, যে কোনো নিউমোথোরাক্সের এক্সরে যদি আপনার পরীক্ষার হলে আসে তাহলে আপনি অবশ্যই 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 আপনার থেকে বলতে হবে দেয়ার ইজ এ, ধর আমি চিন্তা করে নিলাম রাইট সাইডে আছে, তখন আমরা বলবো দেয়ার ইজ এ, দিস ইজ ট্রাকিয়া ইজ, ইউজুয়ালি যদি আমরা ম্যাসিভ হয় তাহলে ট্রাকিয়াটা অন্য পাশে পুশ ডাউন হবে, তাহলে ট্রাকিয়া ইজ শিফটেড টু দ্য লেফট সাইড উইথ দেয়ার ইজ এ হাইপার ট্রান্সলুসেন্ট লাং ফিল্ড অন দ্য রাইট সাইড উইথ অ্যাবসেন্ট ব্রঙ্কোভাস্কুলার মার্জিন অ্যান্ড কোলাপসড লাং মার্জিন। ঠিক আছে, অ্যাবসেন্ট ব্রঙ্কোভাস্কুলার, সরি মার্জিন বলতেছে, অ্যাবসেন্ট ব্রঙ্কোভাস্কুলার মার্কিং, সরি অ্যাবসেন্ট ব্রঙ্কোভাস্কুলার মার্কিং অ্যান্ড কোল্যাপসড লাং মার্জিন। তাহলে এই জিনিসটা পুরোটা আমাকে ইন্ডিকেট করবে যদি আমরা নিউমোথোরাক্সের এক্সরে দেখি। এটা ছাড়া আমার থেকে নিউমোথোরাক্সের এক্সরে যদি আমরা বাদ দিই আমাদের এক্সামের জন্য আরেকটা ইম্পর্টেন্ট জিনিস যেটা আছে সেটা হচ্ছে আমার কনসলিডেশন গুলা। আমাদের যে কোনো কনসলিডেশন গুলো আমাদের থেকে চিন্তা করতে হবে। তাইলে এই বরাবর ধরেন আমরা চিন্তা করে নিলাম এই জায়গাটাকে চিন্তা করে নিলাম একটা কনসলিডেশন, তাইলে কি বলবো আমরা, দেয়ার ইজ এ রেডিও ওপেক শ্যাডো ইন দ্য লেফট মিড টু লোয়ার জোন, মিড টু লোয়ার জোন, এতটুকুই বলবো। এই যখনই আপনি একটা কনসলিডেশন বলবেন তখনই আপনার মাথায় আসতে পারে এই জিনিসটা হচ্ছে কনসলিডেশনের তিনটা কারণ। তিনটা কারণের মধ্যে আমাদের পরীক্ষার হলের জন্য একটাই কারণ ইম্পর্টেন্ট। পরীক্ষার হলের জন্য সবসময় আমরা দুইটা কথা বলবো রেডিও অপাক দেখলে, কনসলিডেশন, ক্যাভিটেশন, আর লাস্টে দিয়ে যেটা সেটা হচ্ছে সরি, কনসলিডেশন, ক্যাভিটেশন, তারপর হচ্ছে কি কোল্যাপস। এই দেখ, যদি কোনো কারণে ক্যাভিটেশন বলেন তাহলে ক্যাভিটেশন বললেই ক্যাভিটির ভিতরে আমার থেকে চিন্তা করতে হবে কি আছে নাকি, একটা এয়ার ফ্লুইড লেভেল আছে নাকি। তাইলে আমরা সবসময় মনে রাখবো ক্যাভিটারি লাং লেশন থাকলে আমার থেকে এটা নিয়ে কমেন্ট করতে হবে দ্যাট দেয়ার ইজ নো এয়ার ফ্লুইড লেভেল। আপনারা আজকে যে স্পেশাল সেশন করতে আসছেন এই পুরাটাই হচ্ছে আমাদের এক্সাম ওরিয়েন্টেড কথাবার্তাগুলো আমরা বলতেছি। তাহলে যে কোনো সময় আপনাদের থেকে যদি এরকম দেখেন যে একটা রেডিও ওপেক শ্যাডো পাচ্ছেন, রেডিও ওপেক শ্যাডো পাচ্ছেন, সাথে সাথে আপনার মাথার মধ্যে রাখতে হবে এই রেডিও ওপেক শ্যাডোটার মধ্যে ওইটাই হচ্ছে আমার কনসলিডেশন, অথবা ওই জায়গায় ক্যাভিটেশন হতে পারে। যদি দেখি আমরা হচ্ছে একটা ক্লিয়ার মার্জিন, ডিস্টিংক্ট ক্লিয়ার মার্জিন দিয়ে আছে ক্যাভিটেশনের মতো। আর কনসলিডেশন কখন বলবো, যখন ওইখানে ভিতরে অল্প 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 কালো কালো স্পট থাকবে, যেটাকে আমরা জানি হচ্ছে বলা হয় এয়ার ব্রঙ্কোগাম। এটা ছাড়া যদি আমার ট্রাকিয়া সেম সাইডে শিফটেড হয় একই সাথে যদি ইয়াটা থাকে তাহলে আমরা কোলাপস বলবো। ইউজুয়ালি কোলাপসের এক্সরেটা আমাদেরকে অ্যাকিউট কন্ডিশন হিসেবে দিবে। আর এটা ছাড়া আরেকটা জিনিস আছে সেটা হচ্ছে লাংয়ের যদি ভলিউম কমে যায়, ধরেন লাং আমারটা এত বড়, এত বড় লাং হওয়ার কথা ছিল কিন্তু অ্যাকচুয়ালি আমার লাংটা হয়ে গেছে এতটুকু, তাইলে এই জায়গাটাতে হচ্ছে লস অফ ভলিউম। যদি পেশেন্টের লস অফ ভলিউম মানে লস অফ লাং ভলিউম যদি থাকে তাহলে সেক্ষেত্রে ওইটাকে আমরা কি বলবো, ওই জিনিসটাকে বলবো আমরা ইউজুয়ালি ফাইব্রোসিস হয়ে গেছে। ইউজুয়ালি ফাইব্রোসিসের ক্ষেত্রে আমরা চিন্তা করি লস অফ লাং ভলিউম থাকে। খুব শর্ট টাইমের মধ্যে আমরা যতটুকু পারি কভার করার চেষ্টা করতেছি। এই আজকের সেশনটা ইনশাল্লাহ আপনারা ভালো মতো খেয়াল করলে আপনাদের এক্সামের ক্ষেত্রে যথেষ্ট পরিমাণ হেল্প করবে। তাইলে আমরা ডায়াফ্রাম অ্যাঙ্গেল দেখার পরে আমরা কি দেখলাম, লাংস ইটসেলফ দেখলাম। লাংস ইটসেলফ দেখে কি আমাদের শেষ? কখনো না। লাংস ইটসেলফ দেখার পরে আমাদের থেকে আরো ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট তিনটা জিনিস দেখতে হবে। লাং যখনই দেখা শেষ হবে আমাদের থেকে ইম্পর্টেন্ট তিনটা জিনিস দেখতে হবে। সেই জিনিসটার মধ্যে প্রথম জিনিসটা যেটা দেখতে হবে সেটা হচ্ছে রিবস, তারপরে দেখতে হচ্ছে আমাদের ভার্টেব্রা, তারপরে দেখতে হচ্ছে আমাদের সফট টিস্যু।
পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট। রিপস কেন লাগবে? আপনি জিনিসটা দেখেন, ধরেন একটা পেশেন্ট আপনার কাছে নিউমোথোরাক্স নিয়ে আসলো, কিন্তু আপনি রিপসটা দেখলেন না, তাহলে আপনি ওর রিফ্র্যাকচারের কারণে ট্রমাটিক লাং ইনজুরিটা আপনি মিস করে যাবেন। যদি পেশেন্টের ধরেন আপনি ভার্টেব্রাটা দেখলেন না, অনেকবার এক্স এর মধ্যে আসছে কি এই যে আমার প্রত্যেকটা ভার্টেব্রা, এই যে এইগুলা ভার্টেব্রা গুলা ছিল, এখানের মধ্যে ভার্টেব্রা এই টাইপে এসে কার্ডিয়াক শ্যাডোর পিছনে একটা ভার্টেব্রা দিয়ে দিছে, যে ভার্টেব্রা অ্যাকচুয়ালি থাকার কথা ছিল এতটুকু, কিন্তু ওইটা হয়ে গেছে এই সাইজের। তার মানে ভার্টেব্রাতে কি হচ্ছে? লস অফ হাইট। তা আমরা পরীক্ষার হলে এই জায়গা বরাবর একটা বড় কনসলিডেশন দেখছি, এই বরাবর একটা হাইলার লিম্ফ নোড দেখছি। আমরা দেখার সাথে সাথে পেশেন্টের এইজ দিছিল হচ্ছে 60 ইয়ার্স, 60 ইয়ার্স স্মোকার, আমাদের কাছে আসছে ফিভার নিয়ে। আমরা দেখলাম এখানে একটা কনসলিডেশন আছে আর এখানের মধ্যে হাইলার লিম্ফ নোড আছে, তাহলে আমরা চিন্তা করে নিছি এই জিনিসটা হচ্ছে ম্যালিগনেন্সি। বাট আমরা যেটা মিস করলাম সেটা হচ্ছে এই জায়গা বরাবর লস অফ ভলিউম আছে, তার মানে লস অফ হাইট অফ ভার্টেব্রা। এটা যদি থাকে তার মানে এটা ইন্ডিকেট করে হচ্ছে পেশেন্টের একটা ইম্পর্টেন্ট জিনিস থাকতে পারে, সেটা হচ্ছে ভার্টেব্রাল বডি কোলাপস ডিউ টু টিবি, অথবা হচ্ছে কি পটস এর কারণে। তো আমাদের পটস ডিজিজ মিস হওয়ার কারণে আমরা যেটা ম্যালিগনেন্সি আনসার করে আসছি, এটার অ্যাকচুয়াল আনসার ছিল হচ্ছে টিউবারকুলোসিস। এই জিনিসগুলা আমাদের থেকে অলওয়েজ মাথার মধ্যে রাখতে হবে, দ্যাট আমরা ভার্টেব্রাল বডিগুলা লাঙের পিছনে, মানে লাঙের মাঝখানে ট্রাকিয়ার পেছনে, এবং আমরা ওই হার্টের পিছনে যেন আমরা কোনোভাবেই যেন আমরা এই ভার্টেব্রাল বডিটা মিস না করি। তারপরে সাথে হচ্ছে রিবস। যখনই আমরা রিবস চিন্তা করব, রিবসের মধ্যে আমরা জানি আমাদের যদি আমরা ব্রঙ্কোজেনিক কার্সিনোমা, একটু আগে যেটাই বললাম যে এখানে একটা কনসলিডেশন আছে, এখানে একটা হাইলার এনলার্জমেন্ট আছে, বাট আমি বোনস খেয়াল করলাম না। অথচ এমন হতে পারে এই বরাবর ব্রোনের মধ্যে একটা ফ্র্যাকচার আছে, কারণ রিফ্র্যাকচার, ও এই জায়গা বড় রিফিউশন আছে। রিফ্র্যাকচার ইজ এ ফাইন্ডিং অফ ব্রঙ্কোজেনিক কার্সিনোমা। তাহলে আমরা যদি স্পেসিফিক চিন্তা করি, আরেকটা জিনিস বাদ গেল, সেটা হচ্ছে আমাদের সফট টিস্যু। সফট টিস্যু এবং সফট টিস্যু বলতে হচ্ছে আমরা এই জায়গাগুলো বুঝাই। ধরেন একটা পেশেন্টের আমরা খুব খুশি হয়ে গেলাম দেখে, দ্যাট পেশেন্টের দেয়ার ইজ এ পেশেন্ট, দ্য পেশেন্ট হ্যাজ ট্রাকিয়া শিফটেড টু দ্য লেফট, পেশেন্টের এখান বরাবর হচ্ছে রেডিও রেডিও ওপেক শ্যাডো আছে, মানে রেডিও ওপেক শ্যাডো আছে। একই সাথে হচ্ছে আমার এই কার্ডিওফেনিক অ্যান্ড কোস্টিওফেনিক অ্যাঙ্গেলটা অবলিটারেট হয়ে গেছে। যখনই আমরা বলবো তখনই আমাদের মাথায় থাকতে হবে, আমাদের এখানের মধ্যে এই যখনই বলবো দেয়ার ইজ এ হোমোজেনাস ওপাসিটি উইথ অবলিটারেশন অফ কোস্টোফেনিক অ্যান্ড কার্ডিওফেনিক অ্যাঙ্গেল অ্যান্ড কনকেভ আপার বর্ডার, এটা হচ্ছে আমার প্লুরাল ইফিউশনের ডেসক্রিপশন। কিন্তু যখনই এটা ফ্ল্যাট অথবা হরিজন্টাল আপার বর্ডার হবে, যখনই এটা হরিজন্টাল আপার বর্ডার হবে, তখনই আমাদের মাথায় আসবে দ্যাট এই জায়গা বরাবর অবশ্যই এই পেশেন্টের প্লুরাল ইফিউশনের সাথে আমার নিউমোথোরাক্স আছে। নিউমোথোরাক্স ছাড়া কখনো হরিজন্টাল আপার বর্ডার হবে না। তাইলে এই কেসের মধ্যে আমরা কি পাবো? তাইলে এইভাবে করে বলতে হবে দ্যাট আমাদের অবলিটেশন অফ হোমোজেনাস ওপাসিটি এক্সটেন্ডিং ফ্রম দ্য সেভেন্থ ইন্টারকোস্টাল স্পেস ডাউনওয়ার্ডস উইথ অবলিটেশন অফ কার্ডিওফেনিক অ্যান্ড কোস্টোফেনিক অ্যাঙ্গেল অ্যান্ড হরিজন্টাল আপার বর্ডার। তারপরে আমার এখানে বুঝতে হবে দেয়ার ইজ এ হাইপার ট্রান্সলুসেন্ট লাং ফিল্ড উইথ অ্যাবসেন্ট ব্রঙ্কোভাস্কুলার মার্কিংস অ্যান্ড উইথ কোলাপস লাং মার্জিন। এই বরাবর পুরো জিনিসটা আমরা চিন্তা করে নিব নাই। তাহলে এইসব কেসের মধ্যে অবশ্যই আমরা দেখা যাবে এখানের মধ্যে একটা রিফ্র্যাকচার থাকতে পারে, কারণ এটা আমরা চিন্তা করে নিচ্ছি হচ্ছে ট্রমাটিক। তাইলে এই কারণে আমাদের রিপটা দেখা ইম্পর্টেন্ট। এই কেসটা যখনই আমরা দেখে ফেলছি, আমরা তো খুশি হয়ে গেছি পরীক্ষার হলে, আমাদের 4টা ফাইন্ডিং 5টা ফাইন্ডিং বলতে বললো, ধরেন 2.5 মার্ক দিল। পোস্টোফেনিক কার্ডিওফেনিক অ্যাঙ্গেল একটা, রেডিও ওপ্যাক একটা, নিউমোথোরাক্সের একটা, আপার বর্ডার একটা, কিন্তু আমরা মিস করে গেলাম এখানে ব্ল্যাকিশ শ্যাডো আছে, সাবকিউটেনিয়াস এমফাইসেমা। এই কারণে পুরা বডির এই জায়গাগুলোতে সবগুলাতে আমাদের থেকে দেখতে হবে দ্যাট সাবকিউটেনিয়াস এমফাইসেমার জন্য আমাদের সফট টিস্যু সবগুলা দেখতে হবে। এটা ছাড়া এবার যদি আমরা কথা বলি আর কি কি ইম্পর্টেন্ট, দুই একটা জিনিস আমি জাস্ট মুখে বলে যাব যেগুলো আপনাদের পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট, একটু কাইন্ডলি নিজেরা দেখে নিবেন। তার মধ্যে একটার মধ্যে হচ্ছে এই যে আমাদের বিভিন্ন সময় যদি আমাদের ইমার্জেন্সি এক্সরে দেয়,
যদি আমরা চিন্তা করি ইমার্জেন্সি অথবা ক্রিটিক্যাল এক্সরে দেয়, তাইলে সেখানের মধ্যে ডিভাইস থাকে। যেমন এখানের মধ্যে ইটি টিউব থাকতে পারে, এই শেপের থাকলে সেটা হচ্ছে টিটি টিউব থাকতে পারে। এটা ছাড়া যদি আমরা চিন্তা করি তাহলে একটা পেশেন্টের এনজি টিউব ইন সিটু থাকতে পারে। এগুলা যদি আমরা বাদ দেই তাহলে হচ্ছে এখানের মধ্যে বিভিন্ন ওয়্যার থাকতে পারে, ইসিজি লিড থাকতে পারে। এই জিনিসগুলো আমাদের মাথায় অবশ্যই রাখতে হবে, দ্যাট আমরা একটা চেস্ট এক্সের মধ্যে এই জিনিসগুলো আমরা কখনো মিস করব না আইডেন্টিফাইং পয়েন্টস হিসাবে। আপনারা যারা অনলাইনে আছেন কেউ কি রেসপন্স করতে চান? আপনাদের এখানে যদি কোনো কনফিউশন না থাকে তাহলে আমরা একটু সামনের দিকে আগাবো। তাহলে আমরা এতটুকু পর্যন্ত বুঝলাম। আমরা ট্রাকিয়া দেখব, হাইলাম দেখব, তারপর হচ্ছে আমরা কার্ডিয়াক জায়গাগুলো দেখব, ডায়াফ্রাম দেখব, অ্যাঙ্গেল দেখব, লাংস দেখব, রিবস, ভার্টেব্রা, সফট টিস্যু দেখব। এগুলো সবার আগে আমরা যেটা দেখে নিব সেটা হচ্ছে রাইট। আসি আমরা। ভাইয়া, জি বলেন। এটা হচ্ছে হাইলামের লিম্ফ্যাডেনোপ্যাথি, এটা একটু আরেকবার দেখাবেন? আচ্ছা, হাইলামের লিম্ফ্যাডেনোপ্যাথি বলতে এই যে এখানের মধ্যে আমার ট্রাকিয়াটা যে বরাবর বাইফার্কেশন হয়ে যে বরাবর ঢুকতেছে, এই জায়গাটাকে আমরা চিন্তা করে নিই হাইলাম। যদি এই বরাবর আমরা দেখতেছি এখান বরাবর কিন্তু লাং শ্যাডোটা একদম ক্লিন কাট লাং শ্যাডোটা চলে আসছে, এই যে পিছন দিকে সহ। এই বরাবর যদি লাং শ্যাডো না থেকে যদি এই বরাবর যদি কোনো ওপাসিটি থাকতো যে এই বরাবর হাইলার বাইফার্কেশনে পড়ে, তাহলে ওইটাকেই আমরা চিন্তা করে নিব হাইলার এনলার্জমেন্ট। বুঝতে পারছেন আপু? জি, থ্যাংক ইউ ভাইয়া। ওয়েলকাম। আচ্ছা, তাহলে আমরা একটু সামনের দিকে আগাই, আসি। তাহলে এবার হচ্ছে আমরা কার্ডিয়াক এক্সরে, কেউ একজন কি বলবেন এই কার্ডিয়াক এক্সরে একটু ফাইন্ডিংটা বলবেন কেউ? আচ্ছা, আমরা তো এখানে একটা জিনিস দেখতেছি, সেটা হচ্ছে কি অ্যাবনর্মাল জিনিসগুলোর মধ্যে কি দেখতেছি, এই জায়গা বরাবর আমরা যেটা দেখতেছি এই জায়গা বরাবর আমাদের একটা রেডিও কি আছে, দেয়ার ইজ এ সাপোজেড কনসলিডেশন, যেটার কারণে আমার এখানের মধ্যে দেখতেছি আমার অ্যাঙ্গেল অবলিটারেশন আছে রাইট সাইডে। এটা ছাড়া আমার কি আছে, পেশেন্টের এই এই জিনিসগুলো হচ্ছে আমার সুচার ম্যাটেরিয়াল, এই জিনিসগুলো হচ্ছে আমার সুচার ম্যাটেরিয়াল। তাইলে এই দুটো হচ্ছে আমার আইডেন্টিফাইং পয়েন্ট। 3 নাম্বার আইডেন্টিফাইং পয়েন্ট হচ্ছে দেয়ার ইজ প্রেজেন্স অফ এ ভালভ। তো ভালভটা যখনই থাকবে আমরা এটা চিন্তা করে নিছি এটা হচ্ছে হাইলাম। হাইলাম থেকে যখন আমরা কার্ডিওফেনিক অ্যাঙ্গেলের দিকে, রাইট কার্ডিওফেনিক অ্যাঙ্গেলের দিকে আমরা যখন একটা লাইন টানলাম, এটা হচ্ছে আমার এই জিনিসটা কোন দিকে আছে, ওইটার নিচের দিকে আছে, ওইটার লেফটের দিকে আছে। তাহলে এটা কোন ভালভ একটু কাইন্ডলি কেউ বলবেন? মাইট্রাল ভালভ। মাইট্রাল ভালভ, ম্যাট্রাল। এক্স্যাক্টলি। তাহলে ইনশাল্লাহ এই জিনিসগুলো নিয়ে আমাদের আর কোনো কনফিউশন হবে না আজকে যারা আমরা এই সেশনটা করলাম। আসি আমরা সামনের দিকে আসি। এবার হচ্ছে আমরা এক্সরে অ্যাবডোমেন, এটাও আমি আগে থেকে বলে দিচ্ছি এটাও একটা অ্যাবডোমিনাল এক্সরে, এটা হচ্ছে নর্মাল অ্যাবডোমিনাল এক্সরে। তাহলে আমাদের মাথার মধ্যে রাখতে হবে আমাদের কোন কোন এক্সরে গুলো আমাদের এক্সামের জন্য ইম্পর্টেন্ট, এক্সামের জন্য ভাইয়া ইম্পর্টেন্ট আসসালামু এক্সরে আলাইকুম। গুলো আমরা। ভাইয়া ভাইয়া জি ভাইয়া ভাইয়া ওয়ালাইকুম। ভাইয়া, একটা মিনিট। লাস্ট যে এক্সরেটা দেখিয়েছেন ওখানে রাইট সাইডে লাংয়ের মিড জোনে কি কোনো ওয়েস শেপড শ্যাডো আছে কিনা? এই জায়গাটাতে মানে এটা, আর একটু করে। হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ এক্স্যাক্টলি। এটা ওরকম করে এটা ক্লিনিক্যাল ফিচার্স, আমি যেখান থেকে এক্সরেটা কালেক্ট করছি ওখানে ওরকম কোনো হিস্ট্রি দেওয়া নাই দ্যাট পেশেন্ট এখন শর্টনেস অফ ব্রেথে আছে। বুঝতে পারছেন? তো এই জিনিসটা ওরকম যে একদম টিপিক্যাল ওয়েস্ট শেপ শ্যাডো ওরকম মনে হচ্ছে না এখন। বাট যদি পেশেন্টকে ওরকম সিনারিও দেয় আপনার পরীক্ষার হলে, আপনার সিনারিওটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। একটা মাইট্রাল ভালভের রিপ্লেসমেন্টের পেশেন্টের এই বরাবর আপনার একটা ওয়েস্ট শেপ শ্যাডো থাকতেই পারে। তাইলে এটা আপনি কি ইন্ডিকেট করতেছে বলতে চাইতেছেন? একটা ওয়েট শ্যাডো থাকা মানে আমরা চিন্তা করে নিব যে পালমোনারি এম্বোলিজম। সো মানে অন কোনো দ্য এম্বোলিজম আছে। ব্যাকগ্রাউন্ড অফ এ, হ্যাঁ অন দ্য ব্যাকগ্রাউন্ড অফ এ মাইট্রাল ভালভুলার মানে ভালভ রিপ্লেসমেন্ট, এই পেশেন্টের পালমোনারি এম্বোলিজম কমন। সো এটাকে আমরা ওইভাবে জাজ করে নিতে পারবি, বাট এটা আমার থেকে ওরকম প্রমিনেন্ট মনে হচ্ছে না। বরঞ্চ এটা হতে পারে হরিজন্টাল ফিশার যেটা আছে, হরিজন্টাল ফিশারের লাইনিং এই এক্সরেটা মোস্ট প্রবাবলি একটা, যদি আমরা চিন্তা করি এপিভিউ, তাহলে এই ক্ষেত্রে এই জিনিসটা আমরা ওই হরিজন্টাল শ্যাডোর মাঝখানে এরকম যেরকম পানি আছে এই পানিটা গিয়ে হরিজন্টাল ফিশারটাকে ভিজিবল করতে পারে, সেটার জন্য হতে পারে। এটা হিস্ট্রি ছাড়া বোঝাটা একটু কঠিন, বুঝছেন ভাইয়া? আচ্ছা ঠিক ভাইয়া, কিন্তু যদি আমাদেরকে এটা ডিসক্রিপশন করতে বলে অথবা আমাদের যদি অসুবিধা আসে তাহলে কি আমরা এটাই মেনশন করবো কিনা ওখানে? না, এটা মেনশন করা ওরকম, যদি ওইখানের মধ্যে যদি আপনার কোনো ক্লিনিক্যাল ফিচার হিস্ট্রি দেওয়া না থাকে তাহলে এটা মেনশন করার মনে হয় না কোনো প্রয়োজন আছে। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ ভাই, জি থ্যাংক ইউ। জি, ধন্যবাদ। আসি আমরা এক্সরে অ্যাবডোমেন। এক্সরে অ্যাবডোমেনটা আমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট কেন, এক্সরে অ্যাবডোমেন থেকে আমাদের দুই টাইপসের এক্সরে আসে, একটা হচ্ছে প্লেন আসবে
আরেকটা হচ্ছে কন্ট্রাস্ট আসবে। কন্ট্রাস্টটা আমি আজকে এখানে আনি নাই, কন্ট্রাস্টের মধ্যে আমরা মেইনলি জেনে রাখি দুইটার আগে। একটা হচ্ছে আমাদের জিআইটির জন্য কন্ট্রাস্ট যেটা লাগবে সেটা হচ্ছে আমার মানে ইসোফেগাসের জন্য, অথবা হচ্ছে গ্যাস্ট্রিকের জন্য, যে গ্যাস্ট্রিক আউটলেট অবস্ট্রাকশন, অথবা হচ্ছে কি আমাদের ওই অ্যাকালাসিয়া কার্ডিয়া অথবা ইসোফেজিয়াল কার্সিনোমা। আর জলিল স্যারের বইতে একটা এক্সরে আছে, সেটা হচ্ছে কি আমার কোরোসিভ পয়জনিং এর, সেটা ছাড়া। আর কন্ট্রাস্ট এক্সে আরেকটা আসতে পারে, সেটা হচ্ছে কন্ট্রাস্ট এক্সে কেইউবি রিজিয়ন। কেইউবি রিজিয়নের কন্ট্রাস্ট এক্সে যদি আসে তখন আমরা ওটা এখানের মধ্যে আমরা এইমাত্র পড়ে ফেলবো। আর হচ্ছে কি প্লেন এক্সরে অ্যাবডোমেন। যখনই প্লেন এক্সরে অ্যাবডোমেন আসবে তখনই আমাদের চিন্তা করে নিতে হবে 3-4টা জিনিস। সবার প্রথম হচ্ছে আমি গ্যাস শ্যাডো দেখে নেব ডোম অফ দ্য ডায়াফ্রামের নিচে, স্টেপ বাই স্টেপ মনে রাখবেন। তাই সবার প্রথমে দেখবো হচ্ছে আমি ডোম অফ দ্য ডায়াফ্রামের নিচে গ্যাস শ্যাডো আছে নাকি। তাহলে সবার প্রথমে আমরা যেটা নিব সেটা হচ্ছে ফ্রি গ্যাস শ্যাডো দেখে নিব। ঠিক আছে, ফ্রি গ্যাস শ্যাডো দেখে নিব। তারপরে আমরা যেটা দেখে নিব সেটা হচ্ছে এই বরাবর আমরা চিন্তা করে নিব যে দুইটা কিডনি আছে, আমার এই কিডনি বরাবর কোনো কিছু আছে নাকি। অনেক সময় কিডনি বরাবর আমরা দেখতে পারি রেডিও লুসেন্সি, কিডনি বরাবর একটা রেডিও লুসেন্ট শ্যাডো দেখতে পারি। যদি আমার সিনারিও দেয়া থাকে তাইলে ভালো, আর যদি না থাকে আমি যদি কিডনি বরাবর যদি রেডিও লুসেন্ট শ্যাডো দেখি, এটাকে বলা হয় রেডিও লুসেন্ট শ্যাডো ইন দ্য পেরিনেফ্রিক জোন। এটা ইন্ডিকেট করবে হচ্ছে আমাদের এমফাইসেমাটাস পাইলোনেফ্রাইটিস। এটা খুবই ইম্পর্টেন্ট ফর অস্পি, এমফাইসেমাটাস পাইলোনেফ্রাইটিস। আর এর পরবর্তীতে যদি আমরা বলি তাহলে এই জিনিসটা যদি চিন্তা করি, এখান থেকে আমরা রেনাল পেলভিস হয়ে জিনিসটা নামে হচ্ছে ইউরেটারটা নেমে এই বরাবর ব্লাডারে এসে মিট করে, এখানে থাকে হচ্ছে আমার ব্লাডারটা। সিমিলারলি এই বরাবর এসে আমার থেকে ব্লাডারটা আসে। তো তাইলে আমরা যখন আমরা কি করি, কন্ট্রাস্ট করি, যখনই আমরা কন্ট্রাস্ট এক্সরে করব কেউবির জন্য, কন্ট্রাস্ট এক্সরে কেউবি যখনই আমরা করব তখনই আমাদের মাথায় আসবে দ্যাট এই পুরাটা সাদা থাকবে, এই বরাবর সাদা থাকবে। এখান থেকে যদি আমি আর কিছু না দেখি তার মানে এটা ইউরেটারিক স্টোন। যদি আমার এখানের মধ্যে যদি আমি দেখি, এই ধরেন এই বরাবর যদি আমি এই শেপে দেখি, তাহলে এটাকে বলা হয় হচ্ছে স্ট্যাগ হর্ন ক্যালকুলাস, এই জিনিসগুলা। আর যদি আমরা দেখি এই পুরা লাইনটাই আছে কিন্তু এখান থেকে আর কোনো ব্লাডারে শ্যাডো ঢুকে নাই, তাইলে এটা হচ্ছে কি ব্লাডার স্টোন যদি আমরা চিন্তা করি। এটা হচ্ছে আমার কন্ট্রাস্ট এক্সরে যদি আমরা চিন্তা করি। আমরা এই কিডনি নিয়ে পড়ালেখা করলাম এতক্ষণ। আর এর আগে কি বললাম, ডোম অফ দ্য ডায়াফ্রামের নিচে, সরি, আচ্ছা, এরপরে আমরা বললাম ডোম অফ দ্য ডায়াফ্রামের নিচে ফান্ডিক গ্যাস শ্যাডোর কথা বললাম, সাথে আমরা হচ্ছে কিডনির কথা বললাম, এমফাইসেমাটাস পাইলোনেফ্রাইটিস। এটা ছাড়া আমরা দেখবো হচ্ছে কি পেটের মধ্যে এয়ার ফ্লুইড লেভেল আছে নাকি। কি আছে নাকি, এয়ার ফ্লুইড লেভেল। যদি এটা সেন্ট্রাল জোনে যদি এয়ার ফ্লুইড লেভেল থাকে তাইলে সেটা হচ্ছে স্মল বাওয়েল অবস্ট্রাকশন। স্মল বাওয়েল অবস্ট্রাকশন সিনারিও দেওয়া থাকবে হচ্ছে আইদার একটা সিস্টেমিক স্ক্লেরোসিসের আপনার সিনারিও দেওয়া থাকবে, অথবা হচ্ছে পেশেন্টের সিনারিও, সিস্টেমিক স্ক্লেরোসিসের সিনারিও ইউজুয়ালি দেওয়া থাকে, অথবা হচ্ছে কি সিবো, স্মল ইন্টেস্টাইনাল ব্যাকটেরিয়াল ওভারগ্রোথ, ওই টাইপের সিনারিও গুলো দেওয়া থাকবে। এটা ছাড়া পেশেন্টের প্যারালাইটিক আইলিয়াস দেওয়া থাকতে পারে, প্যারালাইটিক আইলিয়াসের কারণেও হতে পারে। এটা ছাড়া যদি থাকে তাইলে আরেকটা, যদি আমরা দেখি গ্যাস শ্যাডো অথবা এয়ার ফ্লুইড লেভেলটা এরকম পেরিফেরাল জোনে হচ্ছে, পেরিফেরাল জোনে আমার যে স্টোমাকটা আছে, একটা মিনিট আমি আবার একটু ইরেজ করি আবার লিখি। হ্যাঁ, আমরা সবার প্রথম বললাম কি, সবার প্রথমে আমরা বললাম কি এই বরাবর হচ্ছে আমার, যদি সেন্ট্রাল এরিয়াতে যদি হয় আমরা চিন্তা করে নিব এই বরাবর হচ্ছে আমার গ্যাস শ্যাডো আছে, আর এই বরাবর হচ্ছে আমার এই গ্যাস শ্যাডো, এটা হচ্ছে ফ্লুইড। তাইলে এটা হচ্ছে আমার স্মল ইন্টেস্টাইনাল অবস্ট্রাকশন চিন্তা করছি, স্মল বাউল অবস্ট্রাকশন। আর হচ্ছে কি আমার এটা হচ্ছে যদি আমি চিন্তা করিনি পেরিফেরাল জোনে, পেরিফেরাল জোনে যদি দেখি আমার এরকম করে একটা যদি থাকে, তাহলে সেই জিনিসটার মধ্যে হচ্ছে আমার এটা চিন্তা করে নিতে হবে দ্যাট এটা লার্জ গাট অবস্ট্রাকশন, এটা লার্জ গাট অবস্ট্রাকশন। কিন্তু আমার লার্জ গাট অবস্ট্রাকশন এর স্মল গাট অবস্ট্রাকশন থেকেও যে এই জিনিসটা ইম্পর্টেন্ট দেয় সেটা হচ্ছে আমার এই যে এই শেপ যেটা করলাম এটাকে বলা হয় স্যাকুলেশন হস্টেশন, কিন্তু অনেক সময় আমাকে দিয়ে দেয় এরকম প্লেন দিয়ে দিতে পারে। আমি আবার পুরাটাই ইরিজ করতেছি, আমাকে যেটা দিয়ে দিবে সেটা হচ্ছে এরকম করে এখান থেকে যাচ্ছে আমার সার্কুলেশন হস্টেশন আছে, এই জায়গাটা বরাবর প্লেন হয়ে গেল। এটাকে বলা হয় হচ্ছে লেড পাইপ অ্যাপিয়ারেন্স। এই লেড পাইপ অ্যাপিয়ারেন্স কিসে হয় বলেন তো, অনলাইনে যারা ছিলেন এতক্ষণ। অবস্ট্রাকটিভ কোলাইটিসে।
আলসারেটিভ কোলাইটিসে, তার মানে এই জিনিসটা চিন্তা করতে হচ্ছে আমাদের আইবিডির ক্ষেত্রে। আইবিডির এক্সরে যদি থাকে আমাদের, তখন আমাদেরকে এরকম একটা দিয়ে দিবে, আইবিডির এক্সরে দিয়ে দিবে, এই পুরাটাই হচ্ছে রেডিওলুসেন্ট শ্যাডো হবে। এটা ছাড়া আমাদেরকে অনেক সময় কন্ট্রাস্ট দিতে পারে, দ্যাট কন্ট্রাস্টে এরকম থাকবে, আস্তে আস্তে যাচ্ছে, এই বরাবর কোনো কন্ট্রাস্ট নেয় নেই, তারপরে আবার নিচে এই বরাবর। এই জিনিসটা হচ্ছে অ্যাপেল কোড ডিফর্মিটি থাকে। এই অ্যাপেল কোড ডিফর্মিটি যদি আমরা পাই তাহলে কোথায় পাবো? অ্যাপেল কোড ডিফর্মিটি পাওয়া কন্ট্রাস্ট এক্স এর মধ্যে ইন্ডিকেট করবে ম্যালিগনেন্সি, কোলোনিক ম্যালিগনেন্সি ইন্ডিকেট করবে। এই যে আমাদের এখানে যেটা দেখতেছি আমরা এখানের মধ্যে ছোট্ট 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 শ্যাডো, এগুলো নর্মাল শ্যাডো, বুঝতে পারছেন? এগুলো হচ্ছে নর্মাল গ্যাস শ্যাডো। এখন আমাদের কি শেষ? অ্যাবডোমেনের এক্সরে এতটুকুতেই শেষ? কখনো না। অ্যাবডোমেনের এক্সরেতে তারপরে আপনার থেকে যে জিনিসটা খেয়াল রাখতে হবে, এই বরাবর যে জোনটা আছে, এটা আমরা সবাই মিস করি। এটা হচ্ছে সোয়াস মাসল। আমাদের অনেক সময় টিবির কেসের কারণে এটা ইম্পর্টেন্ট, কারণ এই পেশেন্টের সোয়াস অ্যাবসেসের এক্সরেতে অনেক সময় এখানে দেয়া থাকতে পারে। এই জিনিসটা একটু মাথায় রাখবেন। এখনো আমাদের জিনিসটা শেষ হয়নি। কেন শেষ হয়নি? কারণ এইটা হচ্ছে আমার 12 ভার্টেব্রা, লাম্বার ভার্টেব্রা। লাম্বার ভার্টেব্রা 5টা থাকে, ঠিক আছে? তো আমার L3 L4, তারপরে হচ্ছে এটা হচ্ছে কি আমার স্যাক্রামটা। এরকম এক্সরে যখনই থাকবে আপনাকে, যখনই আপনি অ্যাবডোমিনাল এক্সরে না বুঝবেন, কন্ট্রাস্ট এক্সরে না বুঝবেন, তখনই আপনার মাথায় আসতে হবে এই পেশেন্টের আমার ইউজুয়ালি অ্যানকাইলোজিং স্পন্ডাইলাইটিসের এক্সরে হইতে পারে। এটা অ্যানকাইলোজিং স্পন্ডাইলাইটিসের এক্সরে হইতে পারে, অথবা হইতে পারে টিবির এক্সরে, মানে হচ্ছে কি পটসের এক্সরে, মানে অথবা ভার্টেব্রাল কলাপস। ভার্টেব্রাল কলাপস আমরা চেস্ট এক্সরেতেও পড়ছি। ভার্টেব্রাল কলাপস হওয়ার একটা ইম্পর্টেন্ট কারণ আমাদের মেডিসিনের ডাক্তারদের জন্য হচ্ছে মাল্টিপল মাইলোমা, অথবা হচ্ছে কি ইয়াং পেশেন্টে হলে স্টেরয়েড থেরাপি। তাহলে এই জিনিসগুলো আমাদের মাথার মধ্যে থাকতে হবে। তাইলে আমরা কেমনে বুঝবো? ওই ভার্টেব্রাল কলাপসটা তো বুঝলাম, এই জিনিসটা এতটুকু থাকার কথা ছিল, এটার হাইট কমে এতটুকু হয়ে গেছে, তাইলে এই জিনিসটাই আমার থেকে ইন্ডিকেট করবে পেশেন্টের ভার্টেব্রাল কলাপস আছে। আর যদি এই জায়গা বরাবর যদি আমার এটা এরকম পুরো একটা স্ট্রেইট হয়ে যায়, এরকম যদি আমার ফিচার থাকে, তাইলে এটাকে কি বলা হচ্ছে? ব্যাম্বু স্পাইন অ্যাপিয়ারেন্স। সাথে এই বরাবর থাকবে হচ্ছে কি সিনডেসমোফাইট থাকবে। এটা কোন কন্ডিশনে ডেভেলপ করতে পারে? অ্যানকাইলোজিং স্পন্ডালাইসিস। অ্যানকাইলোজিং স্পন্ডালাইটিস। অ্যানকাইলোজিং স্পন্ডালাইটিসের আরেকটা ফিচার বলতে পারবেন? ব্যাম্বো স্পাইন বললাম আমরা, এরপর হচ্ছে কি বললাম? ওই স্পন্ডাইলি বাইল্যাটারাল, সরি বলেই দিলাম যে বাইল্যাটারাল স্যাক্রোআইলাইটিস। এটা আমরা পরীক্ষার হলে বুঝতে পারি না, কিন্তু বাইল্যাটারাল স্যাক্রোআইলাইটিস বুঝবো হচ্ছে কি এটা হচ্ছে আমার স্যাক্রাম, আর এটা হচ্ছে আমার হিপ জয়েন্ট, মাঝখান দিয়ে একটা ফাঁকা জায়গা আছে। ক্লিয়ারলি আপনি স্যাক্রাম আর হিপ জয়েন্টকে আলাদা করতে পারতেছিলেন না এতক্ষণ? কিন্তু যদি কোনো কারণে যদি এই জায়গাটা যদি এরকম কন্টিনিউয়েশন হয়ে যায়, যেটা আমরা একসাথে কখনোই করতে পারবো না, এই যে এই দাগটা যদি ভিজিবল না থাকে, তাইলে এটাকেই বলা হয় বাইল্যাটারাল স্যাক্রো আইলাইটিস। শুধুমাত্র এক্সরে অ্যাবডোমেনের মধ্যে আমরা এই জিনিসগুলা সবগুলাই আমাদের থেকে চেক করতে হবে। এটা ছাড়া আমাদেরকে অনেক সময় এক্সরে পেলভিস দিতে পারে শুধু। যদি এক্সরে পেলভিস দেয়, দ্যাট টু ইন্ডিকেটস আমরা এখানের মধ্যে এই যে এই বরাবর বাইল্যাটারাল স্যাক্রোআইলাইটিস আছে নাকি দেখবো। সাথে আমরা এই হিপ জয়েন্টটা দেখে নিব। সাথে আমরা কি দেখে নিব? হিপ জয়েন্ট, কারণ হিপ জয়েন্টটা খুবই ইম্পর্টেন্ট। আমাদের এভিএন এর এক্সরে খুবই কমন, এভিএন এর এক্সরে আমাদের খুবই কমন। অ্যাভাস্কুলার নেক্রোসিস, এই অ্যাভাস্কুলার নেক্রোসিস ইউজুয়ালি স্টেরয়েড ইনডিউসড হয়, সেই কারণে খুবই ইম্পর্টেন্ট। তো আমি ছোট্ট করে যদি মনে রাখতে চেষ্টা করি, তাইলে আমরা জানতাম হচ্ছে অ্যাবডোমেন, অথবা যদি আমরা পেলভিসের এক্সরে যদি আমরা পড়ি, এটা মনে রাখার দরকার হচ্ছে 3 শিপ। ইরান যেরকম আপনাকে শিপ নিয়ে যেতে দিচ্ছে না, এটা সেরকম করে আমাদের মাথার মধ্যে রাখতে হবে। শিপ মানে হচ্ছে এস ফর স্পাইন, এস ফর স্যাক্রোআইলিয়াক জয়েন্ট, আর এস ফর হচ্ছে কি আপনার স্টোন, ঠিক আছে? এই 3টা জিনিস মনে রাখবেন। তারপরে এইচ ফর হচ্ছে হিপ জয়েন্ট। এই জিনিসগুলো হচ্ছে পেলভিস এন্ড অ্যাবডোমেন দুইটার মধ্যেই লাগে। আর যদি এখানের মধ্যে আই ফর ইন্টেস্টাইন, পি ফর পারফোরেশন, আর এখানকার যে একটা এস ছিল স্টোন, এটা হচ্ছে কি কিডনি স্টোন। এই জিনিসগুলো আমার থেকে যদি আমি অ্যাবডোমিনাল এক্সরে দেখলে আমার এই জিনিসগুলো দেখবো। এখানের মধ্যে একটা জিনিসই শুধু বাদ গেছে, সেটা যেটা আমরা বলি নাই, সেই জিনিসটা হচ্ছে কি ওই ভার্টেব্রাটা। মনে থাকবে?
আমরা একটু সামনের দিকে আগাই। এটা হচ্ছে কি এক্সেস কাল। এক্সেস ভাইয়া কালের পি ভাইয়া দিয়ে কি বললেন ভাইয়া যেন? আসসালামু আলাইকুম, একটা কোশ্চেন ছিল। শিপের পি দিয়ে কি বললেন? বুঝি না। শিপের পি দিয়ে কি বললেন যেন? পিতে পারফোরেশন বলছি, প্রোল্যাপস বলছি, ভার্টেব্রাল প্রোল্যাপস। পি আচ্ছা ফর পারফোরেশন, পি ফর ভার্টেব্রাল প্রোল্যাপস। আর কি আরেকজন আপু কিছু একটা বলছিলেন, ভাইয়া একটা আমার কোশ্চেন ছিল, বলেন। ভার্টিব্রাল হাইট যে রেডিউস হয়েছে এটা কিভাবে বুঝবো? নর্মাল হাইট কত আর কত কম হলে বুঝবো যে ভার্টিব্রাল হাইট কমে গেছে? আচ্ছা, এই ভার্টিব্রাল হাইটটা তো আমরা আসলে জানতে পারি না কোনোটাই, ঠিক না? এখন আমি ধরেন এই তিনটা ভার্টিব্রাল হাইট দেখলাম এত বড়, পরের ভার্টিব্রাল হাইট যদি কম থাকে তার মানে তো আমার ভার্টিব্রাল হাইট কমে গেছে, লস অফ ভার্টিব্রাল হাইট, ঠিক না? বুঝতে পারছেন? এটা অন্যগুলোর সাথে কম্পেয়ার করবো আমরা। ওকে, আচ্ছা, আমরা পরেরটাতে আগে। এটা হচ্ছে কি আমার এক্সেস কাল। এক্সেস কাল আমি ভুক্তভোগী, আমার পরীক্ষার সময় এক্সেস কাল আসছে এবং আমার বুদ্ধিমত্তা ছিল না আমি এক্সেস কাল দেখে আমি আইডেন্টিফাই করব। তো আমি পরীক্ষার হল থেকে বের হয়ে আমি সবার প্রথমে এই জিনিসটা শেখার চেষ্টা করছি। আমি বলি এই জায়গা বরাবর আমার যেটা আছে সেটা হচ্ছে আউটার কর্টেক্স, আর এই বরাবর যেটা আছে সেটা হচ্ছে ইনার কর্টেক্স। এই দুইটা আমার সবার প্রথমে দেখতে হবে। তারপরে সেকেন্ড যে জিনিসটা দেখতে হবে এই এই জিনিসটা, এটা হচ্ছে ফ্রন্টাল বন, এটা হচ্ছে ফ্রন্টাল সাইনাস। আমার থেকে দেখতে হবে ফ্রন্টাল বসিং আছে নাকি। আপনারা আইডেন্টিফাইং পয়েন্টগুলো একটু লিখে রাখেন। দেন আমরা সামনের দিকে আসবো। সামনের দিকে এটা হচ্ছে কি অ্যান্টেরিয়র জ, এটা হচ্ছে কি লোয়ার জ। আমার থেকে দেখতে হবে এই সামনের দাঁতের পাটে অথবা অ্যান্টেরিয়র জ থেকে পোস্টেরিয়র জ কি সামনে আগায় গেছে নাকি। এই জিনিসগুলো দেখার পরে আমার থেকে নেক্সট যে জিনিসটা দেখতে হবে সেটা হচ্ছে এই এখানে এই সবগুলাই হচ্ছে সাইনাস, আর আমার এখানের মধ্যে চলে আসতে হবে। এই এই জিনিসটা যেটা দেখতেছেন এটা হচ্ছে আমার সেলা টার্সিকা। সেলা টার্সিকার সামনে এটা অ্যান্টেরিয়র ক্লিনয়েড প্রসেস, আর এই যে সেলা টার্সিকা এটা বড় হলো এটা হচ্ছে পোস্টেরিয়র ক্লিনয়েড প্রসেস। এটা ছাড়া এই এক্সরেটা মনে রাখবেন হচ্ছে একটা নর্মাল এক্সরে। আপনি এই এক্সের এই মাঝখানের যে জায়গাটা আছে এটা দেখবেন। এটা দুই টাইপসের হইতে পারে। এটা কালচে হয়ে যদি এখানে ছোপ 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 যদি কালো থাকে তাহলে এটা হচ্ছে লাইটিক লেশন। আর এই বরাবর যদি এরকম ডট 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 যদি হোয়াইটিশ থাকে মানে রেডিও ওপেক থাকে, হোয়াইট যদি থাকে তার মানে হচ্ছে ক্যালসিফিকেশন। আপনাকে যদি স্কালের এক্সরে আসে আপনার ডায়াগনোসিস পরীক্ষার হলে শুধুমাত্র চারটা ডায়াগনোসিস থেকে আসবে। প্রথম ডায়াগনোসিস হেরিডিটারি হেমোলাইটিক এনিমিয়া, দ্বিতীয় ডায়াগনোসিস লাইটিক লেশন, লাইটিক লেশন মোস্ট প্রবাবলি ডিউ টু মাল্টিপল মায়োলোমা। তিন নাম্বার যদি থাকে সেটা হচ্ছে আমি যেটা বললাম রেডিও ওপেক শ্যাডো গুলা বাড়তে থাকবে, এটা হচ্ছে হাইপার প্যারাথাইরয়েডিজম। আর লাস্টে যদি থাকে তাইলে সেটা হচ্ছে অ্যাক্রোমেগালি। তাহলে আপনি কিভাবে বুঝবেন? সবার প্রথমে ফ্রন্টাল বসিং আছে, প্রোগন্যাথিজম আছে, সাথে এই বরাবর সেলাটা আশিকাটা বড় হয়ে গেছে, ডাবল ফ্লোরিং আছে, এটা প্রথমেই হচ্ছে অ্যাক্রোমেগালি। এই তিনটা নাই, ফ্রন্টাল বসিং নাই, প্রোগন্যাথিজম নাই, সেলাটা আশিকা নাই, তাহলে অ্যাক্রোমেগালি বাদ। এরপর আপনার থেকে যেটা দেখতে হবে মানে প্রোট্রুশন না থাকলে এরপর আপনার থেকে দেখতে হবে যেটা আমার এটা ইউনিফর্ম নাকি। যদি ইউনিফর্ম না থাকে এরকম যদি গর্ত গর্ত থাকে তাহলে লাইটিক লেশন। আর যদি হোয়াইটিশ স্পট থাকে তাহলে সেটা হচ্ছে আপনার কি ইন্ডিকেট করে ওইটার নাম আছে সল্ট এন্ড পেপার অ্যাপিয়ারেন্স। বিদেশে যারা আছে ওই স্টেক খাওয়ার ভিডিও দেখেন ওইখানের মধ্যে দেখবেন দ্যাট ওরা গ্রাউন্ড পেপার দেয় কালো রঙের আর হোয়াইট কালারের কি দেয় ওই সল্ট দেয়, তো ওইখানের মধ্যে সাদা আর অল্টারনেট স্পট যদি থাকে সল্ট এন্ড পেপার অ্যাপিয়ারেন্স যদি থাকে হাইপোপ্যাথরাইটিজম। তাহলে সেটা হাইপার প্যারাথাইরয়েডিজম ইন্ডিকেট করতেছে। আর কোনো হোয়াইটিশ প্যাচ নাই, অনলি ব্ল্যাক ব্ল্যাক ছোট ছোট গর্ত আছে, তাইলে এটা হচ্ছে লাইটিকুলেশন ইন্ডিকেটিং মাল্টিপল মাইলোমা। এটা ছাড়া এই যে আউটার এন্ড ইনার কর্টেক্স যেটা বলছি এটা যদি মোটা হয়ে যায়, এরপরে যদি ফ্রন্টাল বসিং থাকে, এটার মধ্যে এর আগে ছিল ফ্রন্টাল বোন বেড়ে যাওয়া, আর এখন বললাম যদি ফ্রন্টাল বসিং যদি থাকে, যদি এই বরাবর হেয়ার অন এন্ড অ্যাপিয়ারেন্স যদি থাকে তাহলে সেটা ইন্ডিকেট করে কি হেরিডিটারি হেমোলাইটিক এনিমিয়া। আপনার এক্সেস কাল থেকে এর বাইরে আর কিচ্ছু পড়ার দরকার নেই, এর বাইরে আর কিচ্ছু আসবে না।
আমি কেন এটা নিয়ে খুবই একটু সফট কর্নার আছে, কারণ এটা আমার পরীক্ষার কোয়েশ্চেন ছিল। এরপর আসি হচ্ছে আমাদের এক্সরে, যদি আমরা লিম্বের কথা বলি, এই যে আমাদের এক্সরে লিম্ব, এখানের মধ্যে তিনটা জিনিস। যখনই আপনার হ্যান্ডের এক্সরে আসবে, আপনার মেইন ডায়াগনোসিস ইউজুয়ালি চিন্তা করে নেবেন হচ্ছে তিনটা। একটা হচ্ছে রিউমাটয়েড আর্থ্রাইটিস, আরেকটা হচ্ছে সোরিয়াটিক আর্থ্রাইটিস, অথবা যদি আমরা চিন্তা করে দেখি তাহলে হচ্ছে অ্যাক্রোমেগালি। তো সবগুলারই আরেকটা যদি রাফলি দিতে চেষ্টা করে তাহলে গাউট দিতে চেষ্টা করবে। তাহলে আমরা কি দেখব, এই যে জয়েন্ট স্পেস, সবার প্রথম কমেন্ট হবে কি, জয়েন্ট স্পেস কেমন, জয়েন্ট স্পেস ন্যারোয়িং আছে নাকি, এটা হবে হচ্ছে আমার ফার্স্ট পয়েন্ট। সেকেন্ড পয়েন্ট হবে হচ্ছে কি, আমার এখানে কোনো বনি ডিস্ট্রাকশন আছে নাকি, বনি ডিস্ট্রাকশন আছে নাকি। 3 নাম্বার পয়েন্ট হবে হচ্ছে আমার কোনো ডিফর্মিটি আছে নাকি। লাস্ট কোয়েশ্চেন হবে হচ্ছে কি, আমার সফট টিস্যু সোয়েলিং আছে নাকি। ক্লিয়ার? তাহলে আমরা চারটা জিনিস, জয়েন্ট স্পেস ন্যারোয়িং পার্টিকুলার একটা জয়েন্টে যদি হয় তাহলে ওই জয়েন্টের জন্য আমার প্যাথোলজিক্যাল জয়েন্ট। এরপরে দেখতে হবে এটা পেরিফেরাল ডিস্টালি নাকি প্রক্সিমাল গুলাতে। যদি প্রক্সিমাল গুলাতে হয়ে থাকে তাহলে পেশেন্টের ডায়াগনোসিস রিউমাটয়েড আর্থ্রাইটিস, আর যদি ডিস্টালি হয়ে থাকে তাহলে পেশেন্টের হচ্ছে সোরিয়াটিক আর্থ্রাইটিস। গেল। এরপরে ডিস্ট্রাকশনটা কি খুবই সিভিয়ার ডিস্ট্রাকশন নাকি, সিভিয়ার ডিস্ট্রাকশন হলে সোরিয়াটিক আর্থ্রাইটিস। যদি নো ডিস্ট্রাকশন, ইউজুয়ালি নো ডিস্ট্রাকশন বাট ডিফর্মিটি, কেমন ডিফর্মিটি, বাটনিয়ার ডিফর্মিটি, তারপরে হচ্ছে বাটনিয়ার ডিফর্মিটি, তারপরে হচ্ছে কি সোয়ান নেক ডিফর্মিটি, আলনার ডেভিয়েশন, তাইলে এগুলো ইন্ডিকেট করবে ডিফর্মিটি মানে রিউমাটয়েড আর্থ্রাইটিস। এটা ছাড়া হচ্ছে আমার সফট টিস্যু সোয়েলিং। একটা হচ্ছে এই যে বাইরে যে আউটলাইনটা দেখতেছেন, হঠাৎ করে দেখলেন এখানে আউটলাইনটা আস্তে আস্তে এই বরাবর একটা এত বড় সোয়েলিং, সফট টিস্যু বেড়ে গেছে, তাহলে এটা লোকালাইজ সফট টিস্যু সোয়েলিং যদি থাকে তাহলে গাউট। আর যদি দেখেন যে না, পুরো হাতটাই এরকম বড় বড় লাগতেছে, মানে বোনসের তুলনায় হাতটা বড়, তারপরে ফ্যালাংস গুলা এটার তুলনায় ফ্যালাংস গুলা বড় হয়ে এরকম কোদালের মতো হয়ে গেছে, তাইলে এটাকে বলা হয় স্পেড ফ্যালাংস সাইন, স্পেড ফ্যালাংস সাইন। সাথে হচ্ছে সবগুলা জেনারেলাইজ সফট টিস্যু সোয়েলিং, তাইলে এটা ইন্ডিকেট করবে পেশেন্টের অ্যাক্রোমেগালি আছে। এই চারটার কথা মাথায় রাখলে হ্যান্ডের এক্সরেতে আর তেমন কিছু নাই। শুনতে পাচ্ছেন? হ্যাঁ, 2 নম্বর পয়েন্টটা একটু আরেকবার বলেন। বুঝি নাই কোনটা। হ্যাঁ, যে ফার্স্টে তো জয়েন্ট স্পেস ন্যারোয়িং দেখবো, তারপরে কি দেখবো? তারপরে হচ্ছে আমরা দেখবো হচ্ছে কোনো ডিস্ট্রাকশন আছে নাকি, ডিফর্মিটি আছে নাকি, সফট টিস্যু সোয়েলিং কেমন আছে। ঠিক আছে, আমরা পরেরটাতে আগাই। এই যেমন ডিস্ট্রাকশন বলেন, জি বলেন বলেন। ডিস্ট্রাকশনটা নিয়ে একটু বুঝাই বলেন। ডিস্ট্রাকশন মানে হচ্ছে আমার এই যে এই জায়গাটাতে যে আমার যে এইটা আছে, এই বরাবর আমার এই যে কন্ট্যুর যেটা আছে, এই জিনিসগুলো এরকম কন্ট্যুর গুলো থাকবে না, এই জায়গা বরাবর আমার লাইটিক লেশন যেরকম বোন খাওয়া খাওয়া থাকবে, অথবা এই মানে এখন যেটা আপনি নর্মালটা যখনই দেখবেন, এই নর্মাল অ্যানাটমি যখনই থাকবে না, সেটাকেই বলতেছে হচ্ছে আমরা ডিস্ট্রাকটিভ। বুঝতে পারছেন? বোন ডিস্ট্রাকশন এটা আপনার একটু পরে সামনে দিয়ে এক্সরে থাকলে আমি দেখাচ্ছি। এটা হচ্ছে জয়েন্ট ডিস্ট্রাকশনের পরে হচ্ছে আমার এই যে এই জায়গাগুলো যেরকম একটা নর্মাল এই ল্যামিলা দেখা যাচ্ছে, হ্যাবাসিয়ান সিস্টেম পুরোটা দেখা যাচ্ছে, এগুলো দেখা না যাওয়া মানে বোনে ডিস্ট্রাকশন থাকা। ওকে ভাইয়া, লোকালাইজ সফট টিস্যু জি, সোয়েলিং আর ডিফিউজ সফট টিস্যু সোয়েলিং এর দিদি কি হবে আলাদা, মানে কোনো? লোকালাইজ যদি থাকে তাহলে সেক্ষেত্রে আপনারা চিন্তা করবেন পেশেন্টার গাউট। আর যদি জেনারেলাইজ যদি থাকে এরকম করে হাতটা বড় এখানে, তাইলে ওইটা মনে রাখবেন হচ্ছে অ্যাক্রোমেগালি। ঠিক আছে, তাহলে আমরা বেসিক্যালি আমরা মোটামুটি সব এক্সরে গুলো একটু একটু করে টাচ করলাম। যেমন প্রিপারেশন কিভাবে নিব আমরা মিড টার্মে, আমাদের ক্লাসগুলোতে আমরা যেটা করি সেটা এই জায়গা বরাবর এরকম একটা নর্মাল এক্সরে দেখাচ্ছি, আমাদের যেগুলো জেনেসিসে ক্লাসগুলো হয় এই জায়গা বরাবর এখানের মধ্যে, যেমন আমরা এই বরাবর হচ্ছে একটা কি দেখতেছি, রেডিও inhomogeneous opacity with air bronchogram দেখতেছি, ট্রাকিয়া সেন্ট্রালি পজিশন, কার্ডিওফেনিক এন্ড কোস্টোফেনিক অ্যাঙ্গেল ইউজুয়ালি অবলিটারেশন হয় নাই, তাইলে আমরা এটাকে চিন্তা করে নিব যে কনসলিডেশনের এক্সরে। তাহলে রাইট আপার লোব কনসলিডেশন হলে আমাদের কোন কোন ফিচার গুলা যায়, রাইট মিডল লোব কনসলিডেশন হলে আমরা কোন বর্ডার গুলো অবসিকিউর হয়, এই জিনিসগুলো আমরা একটু পড়ালেখা করলাম। এরপরে গিয়ে আমরা জিনিসটা দেখা যাচ্ছে কজেস অফ কনসলিডেশন,
আমাদের কজগুলা কি, নিউমোনিয়া, কার্সিনোমা, টিউবারকুলোসিস, এটার সাথে কি কি অ্যাসোসিয়েটেড কোয়েশ্চেন আমাদের পরীক্ষায় আসতে পারে। যেমন এটা ডায়াগনোসিস কি হবে, যদি পেশেন্টের সিনারিও দেওয়া থাকে কি কি কারণে এই ডায়াগনোসিস হইতে পারে। এই পেশেন্টের যদি আমি ক্লিনিক্যাল ফাইন্ডিং চিন্তা করি, তাহলে সিস্টেমিক ফাইন্ডিং চিন্তা করি, তাইলে কি পাবো, যেমন হচ্ছে ব্রঙ্কিয়াল ব্রেথ সাউন্ড পাবো। এই জিনিসগুলা, প্ল্যান অফ ইনভেস্টিগেশন, স্কোরিং সিস্টেম কি কি আছে। যেমন নিউমোনিয়া যদি আমরা চিন্তা করি, নিউমোনিয়ার 5টা মার্কার অফ সিভিয়ারিটি আছে, এগুলো আমার থেকে জানতে হবে। যেমন লিউকোপেনিয়া অথবা লিউকোসাইটোসিস, হাইপোঅ্যালবুমিনেমিয়া, হাইপোনাট্রেমিয়া, ব্লাড সিএস পজিটিভ, এই ইউরেয়া বাড়তি, এগুলা। অ্যাডমিশন ক্রাইটেরিয়া কি হবে, পেশেন্টের এম্পেরিক্যাল ট্রিটমেন্ট, কোন কজেটিভ অর্গানিজমে কিভাবে করে আমরা কোন ট্রিটমেন্ট দিব, কি কি কমপ্লিকেশন হইতে পারে। তাহলে এই জিনিসগুলো আমাদের মাথার মধ্যে রাখতে হবে যখনই আমরা এভাবে করে কনসলিডেশনের এক্সরেটা পড়ব। তারপরে যদি আমরা চিন্তা করি, সরি, ওই আসি, তারপর যদি আমরা চিন্তা করি এই যেমন এই এক্সরেটা, এই এক্সরেটা যদি আমরা চিন্তা করি, এক্সরের মধ্যে কি আছে আমাদের বলেন তো। এই যে আপু একজন জিজ্ঞেস করছিলেন, এই যে দেখছেন, যিনি জিজ্ঞেস করছিলেন, এটা হচ্ছে এই যে ট্রাকিয়াটা এখানে সে এন্ড করছে, এটা হচ্ছে হাইলাম। এই জিনিসটা হচ্ছে, আমি আবার কালার গুলো বন্ধ করে দিই, এইটা হচ্ছে হাইলার লিম্ফেডানোপ্যাথি। তাহলে আমরা একটা এক্সরেতে একটা হাইলার লিম্ফেডানো পাইছি, ও লিম্ফেডানোপ্যাথি পাইছি, ওরকম কোনো কমপ্লিকেশন পাই নাই। তাইলে ইউনিল্যাটারাল হাইলার লিম্ফেডানোপ্যাথি। তাইলে এটার কারণ কি, প্রাইমারি টিবি, ব্রঙ্কোজেনিক কার্সিনোমা, নিউমোনিয়া, লিম্ফোমা, হিস্টোপ্লাজমোসিস। যদি আচ্ছা, বাইল্যাটারাল হয় জি, হাইলার বুঝলেন কিভাবে, বুঝাই দেন একটু। এই যে আমি বলি, এইটা হচ্ছে আমার যে বরাবর আমার প্রিন্সিপাল ব্রঙ্কাসটা ঢুকবে, ওই বরাবর জায়গাটাকেই বলতেছে আমরা হাইলাম। আর ওই হাইলাম বরাবর যদি কোনো ওপাসিটি থাকে, ওইটাকেই বলা হচ্ছে, ওইটাই আমরা বুঝে নিব দ্যাট হাইলার লিম্ফেডানোপ্যাথি। কারণ এখানে হাইলার লিম্ফ নোড ছাড়া অন্য কোনো কারণ নাই এই জায়গা বরাবর ওপাসিটি হওয়ার জন্য। এই যে আমার এই যে প্রিন্সিপাল ব্রঙ্কাসটা ঢুকলো, এটা আমার হাইলাম না, হাইলামের এই বরাবর যে অপাসিটিটা আছে সুন্দর করে রাউন্ডেড শেপের, এটাই হচ্ছে আমার হাইলার লিম্ফেডানোপ্যাথি। তো আমরা পড়ার সময় কজগুলো পড়ে ফেলবো। ইউনিল্যাটারাল হলে টিবি, কার্সিনোমা, নিউমোনিয়া, লিম্ফোমা, হিস্টোপ্লাজমোসিস। বাইল্যাটারাল হলে ডিসেমিনেটেড টিবি, ব্রঙ্কোজেনিক কার্সিনোমা, সার্কোইডোসিস, লিম্ফোমা। আসি আমরা, তারপর হচ্ছে ধরেন এরকম একটা এক্সরে, এটা আমাদের ডেভিডসনের এক্সরে। এই ডেভিডসনের এক্সরে সবগুলো আমরা প্র্যাকটিস করব। যেমন এটা পারফেকশন অফ গ্যাস কন্টেনিস হলো ভিসকাসের এক্সরে, দুইটা ডোম অফ ডায়াফ্রামের নিচে আমার গ্যাস আছে। যেমন এটাও হচ্ছে আমার কিসের এক্সরে, এটাও আমাদের এই বইয়ের একটা এক্সরে, এটা হচ্ছে অ্যাবডোমিনাল এক্সরে। অ্যাবডোমিনাল এক্সরেতে এই বরাবর আমরা লেফট সাইডে একটা বড় লেশন দেখতেছি, এটা হচ্ছে ইন্টেস্টাইনাল অবস্ট্রাকশন এক্সরে, আমাদের ডেভিডসন থেকে আসছে। আসি, এই এই যে এক্সরেটা, এই এক্সরেটা হচ্ছে আমাদের কালেকশনের এক্সরে। এই এক্সরেটাই আমার পরীক্ষার হলের মতো। এই যে এটা কি, ফ্রন্টাল বসিং আছে, ফ্রন্টাল ইয়ার সাইনাস মোর প্রমিনেন্ট। এই আমার ক্লিনয়েড প্রসেস দুইটা বড় হয়ে গেছে, সেলা টার্সিকা বড় হয়ে ডাবল ফ্লোরিং হয়ে গেছে, পেশেন্টের লোয়ার জ প্রোট্রুডেড। তো এটা হচ্ছে কি, এটা এক্সটার্নাল অডিটরি মিটার দেখা যাচ্ছে, এই অক্সিপিটাল প্রোট্রুশন আছে। তাইলে এই জিনিসটা কিসের এক্সরে, ল্যাটারাল রেডিওগ্রাফ reveals enlarged sella turcica, double flooring, thickened skull vault, pneumosinus dilatens and prognathism। তাইলে এটা কিসের, এটা অ্যাক্রোমেগালি। এটা হচ্ছে আমাদের একটা ফুটের এক্সরে। একটু আগে ভাইয়া যে জিজ্ঞেস করলেন দ্যাট আমি ডিস্ট্রাকশন কেমনে বুঝবো, এই যে দেখেন এটা হচ্ছে আমার ডিস্ট্রাকশন, এটা নর্মাল অ্যানাটমি প্রিজার্ভ করে নাই। ভাইয়া আছেন? আসি আসি হ্যাঁ, আসি। এই যে দেখছেন, এটা তো হচ্ছে আমার নর্মাল, ঠিক আছে না? এই বরাবর একটা খাওয়া হয়ে গেছে, তাইলে এই বরাবর বনি ডিস্ট্রাকশন আছে। ইউজুয়ালি আমরা বলছিলাম বনি ডিস্ট্রাকশন হলে প্রথম কারণ কি বলছিলাম আমরা, হাতের মধ্যে বলছিলাম হচ্ছে সোরিয়াটিক আর্থ্রোপ্যাথি। আর এই সেম হাত অথবা পাই দুই জায়গায় আরেকটা কারণ আছে গাউট। এই গাউটে একসাথে কি থাকবে, সফট টিস্যু সোয়েলিং থাকবে। এই যে দেখেন এই বরাবর একটা সফট টিস্যু সোয়েলিং আছে, এই বরাবর একটা সফট টিস্যু সেলিং আছে, এটা আরো মোর প্রমিনেন্ট এই এক্সরেতে। তার মানে এটা, আর এটা হচ্ছে কি বনি টোফাই, আর এখানে বরাবর জয়েন্ট বোন ডিস্ট্রাকশন। বুঝতে পারছেন ভাইয়া? যে আপুটা, যে ভাইয়া জিজ্ঞেস করছেন, এখানে এই যে সফট টিস্যু সোয়েলিং দুইটাও বোঝা গেল, এখানে ওদের ডিফর্মিটিও আছে। এই যে বনি ডিস্ট্রাকশন গুলো একদম পয়েন্ট, এই যে লস অফ জয়েন্ট স্পেস। বুঝতে পারছেন? এই জিনিসটাই হচ্ছে আমরা যেটা বললাম এতক্ষণ ধরে, যা বললাম সেটার ক্রাইটেরিয়া বললাম। এই যেমন হচ্ছে গাউটের মধ্যে হচ্ছে পাঞ্চড আউট বনি লেশন, সফট টিস্যু সোয়েলিং, প্রেজেন্স অফ লাইটেড লেশন, ডিস্ট্রাকশন অফ জয়েন্ট স্পেস এন্ড পেরিআর্টিকুলার
অস্টিওপেনিয়া থাকে। গাউট যখনই পড়বো তখনই আমরা ইম্পর্টেন্ট হিস্ট্রি, ইনভেস্টিগেশন প্ল্যানের ফাইন্ডিংস, ম্যানেজমেন্ট, এগুলো হচ্ছে আমরা যখন ক্লাস নেই তখন বলি। কখন কখন আমরা হাইপোইউরিসেমিক ড্রাগ ইউজ করব, রিকারেন্ট অ্যাটাক হইলে, টোফাই থাকলে, ইউরিকোসরিক ড্রাগ থাকলে, অথবা জয়েন্ট ডিস্ট্রাকশনের এভিডেন্স থাকলে। এখন আমাদের যেমন আমাদের প্রিভিয়াস ইয়ারে যেটা বললাম, আমরা কোয়েশ্চেনটাই বললাম, জুলাই 2022-এ আমার জন্য এই কোয়েশ্চেনটা আসছিল, যেটা আমি আনসার ভুল করে আসছিলাম পরীক্ষার হলে। আমি আনসার ভুল করছিলাম, বাট আমার পয়েন্টগুলো ঠিক ছিল। হোয়াট আর দ্য রেডিওলজিক্যাল ফাইন্ডিংস? আমি রেডিওলজিক্যাল ফাইন্ডিংসে বলছি ফ্রন্টাল বোন প্রমিনেন্ট, এরপরে হচ্ছে এখানের মধ্যে দুইটা মার্কার আছে, তারপরে হচ্ছে আমার এই ক্র্যানিয়াল বোলটা থিকেন্ড হয়ে গেছে। আমি আর কিছু লিখতে পারি নাই। এরপরে কোশ্চেন, বাট আমরা এখন পড়ছি কি, এই যে নিউরোসাইনাস ডাইলেটেন্স, ফ্রন্টাল বসিং আছে, সাথে হচ্ছে কি প্রোগনাথিজম আছে পেশেন্টের, এই যে এনলার্জ সেলাটাসিক আছে, অ্যান্টেরিয়র এন্ড পোস্টেরিয়র ক্লিনার্ড প্রসেসের কি আছে, প্রোট্রুশন আছে, ডাবল ফ্লোরিং অফ দ্য সেলা আছে। এই জিনিসগুলো যদি থাকে তাহলে আমার ক্লিনিক্যাল ডায়াগনোসিস কি এই পেশেন্টের অ্যাক্রোমেগালি। তারপর হচ্ছে এই অ্যাক্রোমেগালি যদি আমরা চিন্তা করি নিই, দুইটা নিউরোলজিক্যাল সাইন জিজ্ঞেস করতে, যেমন ব্লারিং অফ ভিশন, বাইটেম্পোরাল হেমোনোপিয়া, অথবা হচ্ছে কি কার্পাল টানেল সিনড্রোম হতে পারে। আর অ্যাকিউট কমপ্লিকেশন জিজ্ঞেস করতেছে। এদের যেহেতু পেশেন্টের আমরা চিন্তা করে নিচ্ছি এই পেশেন্টের ওই এনলার্জ সেলাটাসিকা আছে, তাইলে এই পেশেন্টটাকে আমরা পিটুইটারি অ্যাডেনোমা চিন্তা করে নিচ্ছি। তারা অ্যাড্রেনাল ক্রাইসিস হতে পারে, হাইপারটেনসিভ ইমার্জেন্সি হতে পারে, এবং সাডেন ভিজুয়াল লস হইতে পারে। সো আপনারা যারা এখনো পর্যন্ত আমাদের সাথে জয়েন করেন নাই, অথবা যারা এখনো জয়েন করছেন, তারা আমাদের এই সামনে আমাদের যারা জুন ব্যাচ যেটা আছে সেটার জন্য হচ্ছে আমাদের অসপি প্র্যাকটিসটা আপনারা জয়েন করতে পারেন। এটা এখনো পর্যন্ত ওরিয়েন্টেশন ক্লাসটা হয়েছে, আর এর পরেরটা হয়নি। আর যারা এখনো পর্যন্ত জুনে মিড টার্ম দিবেন চিন্তা করতেছেন, তাদের জন্য আমাদের এক্সাম ব্যাচ আছে। এই এক্সাম ব্যাচে শুধুমাত্র এখনো একটা এক্সাম হয়েছে। আপনার প্রিপারেশন যারা এখনো নেন নাই নিতে পারবেন, অথবা যারা আজকে জয়েন করছেন আমাদের সাথে লং ব্যাচ, যেটা ডিসেম্বর 2026-এ মানে জানুয়ারি সেশনের জন্য যেটা আমাদের ক্লাস শুরু হতো, ওটা হচ্ছে আমাদের 13 তারিখ থেকে শুরু হবে এপ্রিলে লং ব্যাচ। আপনাদের জন্য ডিসকাউন্ট অফারটা সহ আছে। তো ইনশাল্লাহ আপনারা আর কোনো কোয়েশ্চেন যদি না থাকে, আমি আমার সেশনটা এখানে শেষ করব। আপনারা আশা করি আপনাদের কি আর কোনো কোয়েশ্চেন আছে? হ্যাঁ, থ্যাংক ইউ। আজকের সেশনটা অনেক ভালো ছিল। ডেফিনেটলি এটা অনেকটাই হেল্পফুল মানে হবে আর কি সামনে আমাদের অস্পির জন্য অথবা ফাইনাল প্রিপারেশনের জন্য। থ্যাংক ইউ সো মাচ। ইনশাল্লাহ। সবাইকে ধন্যবাদ। তাইলে আসসালামু আলাইকুম। আপনার যে কোনো সমস্যা থাকলে আমাদের সাথে যোগাযোগ করবেন। এখানে তো আমাদের কন্ট্যাক্ট নাম্বারটা দেওয়া আছে, আর আমাদের অনলাইনে অথবা ফেসবুকে জয়েন করতে পারেন আমাদের ওই মিড টার্মের সাথে। সবাইকে ধন্যবাদ আজকে সেশনে জয়েন করার জন্য। আসসালামু আলাইকুম।